হে দর্শক, হিস্ট্রি অফ রিমাতে স্বাগতম। তো গল্পে যাওয়ার আগে আমাদের এই যাত্রায় আপনিও সঙ্গী হন। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। আপনার মূল্যবান মন্তব্য আমাদের গল্পগুলোকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে। তাহলে দেরি কেন, চলুন ডুবে যাই আজকের ভালোবাসার গল্পের মায়ায়। দেখতে দেখতে আরও 10টা দিন কেটে গেল। এর মাঝে আমাদের রাজ্যের অনেকটা উন্নয়নও হয়েছে। 30টার মতো ঘর বানানো শেষ হয়েছে এবং সেই সাথে ডায়াফোর্সরা প্যালেসের কাজও শুরু করে দিয়েছে। আর ঘর তৈরি হওয়ার পর বাইরে থেকে লোকজন আসছে এদিকে। আপাতত বেশ কয়েকজন আমাদের রাজ্যে থাকতে এসেছে। অবশ্য তাদের আনার জন্য একটা কাজ করতে হয়েছে। আমি এবং হ্যারি 3টা রাজ্যে গিয়েছিলাম, ইগডোলিয়া, হিমরার এবং অ্যালকোর্টে, যেখানে গিয়ে অনেকগুলো পোস্টার বিভিন্ন জায়গায় লাগিয়ে দিয়ে এসেছি। পোস্টারে আমাদের রাজ্য সম্পর্কে ছিল, যেখানে প্রজাদের অনেক সুবিধার কথা বলা হয়েছে। এজন্য বেশ অনেকজনই আমাদের রাজ্যে এসেছে। আমার ধারণা আরও অনেক আসবে। এমনিতেও অনেক সময়ের পথ এখানে আসতে। আর দ্বিতীয়ত, কেউ চাইলে অন্য রাজ্যে গিয়ে থাকতে পারে না। অন্য রাজ্যের অধিবাসী হতে হলে নিজের রাজ্য আর ফেরত যাওয়া যাবে না। তবে যারা তাদের রাজ্য থেকে বিরক্ত বোধ করে, তারা আমাদের রাজ্যে চলে আসবে। আমার রাজ্য সমস্ত গোত্রের প্রাণীর জন্য খোলা থাকবে, যেখানে কোনো গোত্র নিজেদের বড়াই করতে পারবে না। সবার সমান অধিকারই থাকবে। তারপরও এখন নিজের রাজ্য বলা চলে না এটাকে, কারণ এটা টেকনিক্যালভাবে আমার রাজ্য হলেও সবার সামনে এটা ভ্যাম্পায়ার কুইন এলিহার রাজ্য, তাই আমাকেও সেরকম ভাবতে হবে। এই 10 দিন সময়ের মাঝে আমি আরও 2জন বিশপের খোঁজ করতে পেরেছি, যাদেরকে আমি আমার রাজ্যে নিয়ে এসেছি। 2জনের একজন হচ্ছে একজন মেয়ে, যে কিনা অ্যাঞ্জেল। তাকে আমি এয়ারসাক থেকে ধরে নিয়ে এসেছি। অবশ্য অ্যাঞ্জেল ফর্মে আমার এয়ারসাকে টেলিপোর্ট হতে কোনো সমস্যা হয় না। যদিও মেয়েটাকে আমি ধরে আনিনি, সে নিজেই আমার রূপে মুগ্ধ হয়ে চলে এসেছে আমার সাথে। অ্যাঞ্জেল ফর্মে আমি দূর থেকে শক্তিশালী ম্যাজিক পাওয়ার অনুভব করতে পারি, তাই বিশপ খুঁজতে আমার সমস্যা হয়নি। অ্যাঞ্জেল বিশপের নাম ইকারেস। অ্যাঞ্জেল জেনারেল লুকের কন্যা সে। আমি দেখেছিলাম লুকের শরীরে অনেক শক্তিশালী ক্ষমতা ছিল, আর তার কন্যার কাছেও যে ক্ষমতা থাকবে না সেটা মানা যায় না। তাই তাকে এয়ারসাকে গিয়ে আমি নিয়ে এসেছি। অবশ্য তাকে আমার রানীর বিশপ হওয়ার কথা বলার সাথে সাথেই সে রাজি হয়ে যায়। সে নাকি আমার চেহারার উপরে পাগল হয়েছে এবং আমাকে বিয়ে করতে চায়। জানি না অ্যাঞ্জেল ফর্মে মেয়েরা এত পাগল হয় কেন। মানুষের ফর্মে থাকলে 2জন ছাড়া তো কেউই কথাই বলতে চায় না। যাই হোক, আমাদের 2টো বিশপ হয়েছে। একজন হলো অ্যাঞ্জেল ইকারেস, যে কিনা আগের দুনিয়ায় শক্তিশালী একটা কুইন ছিলেন, যে ডেভিল কিংয়ের সাথে লড়াইয়ে প্রত্যেকবারই জিতেছেন। আর দ্বিতীয় বিশপ হলো একজন সাধারণ মানুষ। হ্যাঁ, একজন সাধারণ মানুষের মাঝে আমি এত ম্যাজিক পাওয়ার অনুভব করেছি যেটা আমাকে অবাক করে দিয়েছে। তার নাম লুইস। অবশ্য এই দুনিয়াতে সবাই তার আগের দুনিয়ার ফর্মে জন্ম নেয়নি। কিছু কিছু লোক আছে যাদের ফর্ম চেঞ্জ হয়ে গেছে, যেমন এই লুইস, যে আগের জন্মে একজন ডেভিল ছিল এবং ডেভিল কিংয়ের একজন জেনারেল ছিল। অবশ্য আমারও জেনারেল ছিল। সে এই দুনিয়ায় জন্ম নিয়েছে একজন মানুষ হয়ে। এরকম হাজারে 1জন কিংবা 2জন দেখা যায় যাদের ফর্ম চেঞ্জ হয়েছে এই দুনিয়ায়, তবে এ সম্পর্কে তারা জানে না। তাই চিন্তা করার কিছু আছে বলে আমার মনে হয় না। যাই হোক, আমাদের রাজ্যে 2টো বিশপ এসেছে আরও, যাদের একজন হলো অ্যাঞ্জেল এবং একজন মানুষ। 3জন বিশপই আমি আপাতত রাখতে চাই, কারণ একজন রুখ যদি একটা পর্বত ভেঙে দিতে পারে, তাহলে বিশপদের ক্ষমতা আমার বোঝা হয়ে গেছে। বেশি বিশপ রাখলে সেটা সমস্যা হবে পরের জেনারেশনের জন্য। আমি শুধু রুক জোগাড় করিনি, সেই সাথে রাজ্যের জন্য মোটা 30টা নাইটও জোগাড় করেছি এই সময়ের মধ্যে। অবশ্য তাদেরকে জোগাড় করে আনতে হয়েছে আমাদের রাজ্যে, কিন্তু তারা এখানে আসার পর নিজেদের ইচ্ছা মতোই থাকতে রাজি হয়েছে। তাই তাদেরকে নিয়ে আর চিন্তার বিষয় আমার নেই। আপাতত আমি প্যালেসের কাজে নিযুক্ত হয়েছি, বিভিন্ন কাজে ডায়াফোর্সদের সাহায্য করছি। ব্ল্যাক স্মিথ এখানে এসেছে বলে সেই খবর শোনার পর আরও অনেক ডায়াফোর্স আমাদের রাজ্যে বসবাস করার জন্য রাজি হয়েছে, যারা একদিন পরই পরিবারসহ এদিকে চলে আসবে। দেখতে দেখতে আমাদের রাজ্য একদম শূন্য থেকে বড় হচ্ছে। রাজ্যে আপাতত কোনো কিছু বেচাকেনা শুরু হয়নি, তবে সেটাও শুরু হবে। কিছুক্ষণ কাজ করার পরে আমাদের একটা মিটিং বসলো। প্যালেসটার কাজ এখানে চলছে। প্যালেসটা নির্মাণ হচ্ছে সেই ভাঙা বাড়ির জায়গাতেই, যেটাকে অনেক সুন্দর করে তৈরি করা হবে। তবে সেটা পরে হবে, আগে মিটিংয়ে যাওয়া যাক। মিটিংয়ে আপাতত কুইন, আমি, 3জন বিশপ, ব্ল্যাক স্মিথ যে কিনা রুক, এবং 5জন নাইট আছে। 30টা নাইটের মধ্যে থেকে 5জন প্রধান নাইট সিলেক্ট করে দিয়েছে হ্যারি।
যারা বাকিদের সমান ভাগে ভাগ করে নিয়ে আদেশ দিবে। আর সেই 5 জনের মাঝে লুসি এবং লুসানাও আছে। যাই হোক, মিটিং শুরু হলো। আমাদের রাজ্য আস্তে আস্তে বড় হচ্ছে, লোকজন আরও আসছে এখানে থাকার জন্য। আমাদের দ্রুত আমাদের ঘর বানাতে হবে। হ্যাঁ, তবে এভাবে সবাইকে ঘর তৈরি করে দেওয়া ঠিক হচ্ছে কি? তাছাড়া তো কিছু সাহায্য করছে না, বরং এসেই থাকছে। তাছাড়া তাদের খাবারের সকল ব্যবস্থা আমাদেরই করতে হচ্ছে। এভাবে তো প্রজাদের আমাদেরই পালতে হবে। তাহলে কি করতে পারি আমরা এই বিষয়ে? মাই কুইন, মিনিস্টার স্যারের আদেশ অনুযায়ী আমরা প্রতিটা বাড়িতে সমান জায়গা মেপে শুধু একটা বাসা এবং একটা পুকুর তৈরি করে দিয়েছি। আমাদের 5 জন ডয়াসস এবং একজন জয়েন্টের একটা বাসা সেভাবেই তৈরি 2 থেকে 3 ঘন্টা সময়ের প্রয়োজন হয়। এখন আমাদের কাছে রিসোর্সের কোনো কম নেই, কিন্তু এরকম সাধারণ কাঠের ঘরে প্রজারা থাকতে চাইবে না। কিছুদিন পর তারা নতুনভাবে তৈরি করতে বলবে আবার। মাই কুইন, আপাতত খাবারের ব্যাপারে আমাদের লাইটদের নিতে হচ্ছে। এভাবে কি আমাদের খাবার খাওয়াতে হবে সবাইকে চিরকাল? হ্যাঁ, সবার সমস্যা বুঝতে পেরেছি। আমার কাছে খবর এসেছে আমাদের রুখ ব্ল্যাক স্ট্রিমের এখানে আসার কারণে আরও অনেক ডয়ারসব তাদের পরিবার নিয়ে এদিকে আসছে। তখন তারা নির্মাণের কাজে আমাদের সাহায্য করতে পারবে। তাছাড়া খাবারের ব্যাপারটা প্রজারা নিজেই দেখতে পারবে। কুইন, আপনার কথাটা সত্য, তবে সেভাবে কাজ করলে কেউ এখানে থাকতে চাইবে না। যদিও এটা মাত্র রাজ্যের শুরু, এখানে সবাইকে তাদের কাজ করতে হবে। খাবারের সমস্যা অনেকটা গুরুতর, সেটাকে কমভাবে দেখলে হবে না। তো কি করলে ভালো হবে আমাদের জন্য? আপনি এখনও ভালোভাবে জানেন না কি করলে ভালো হয়, তাই মাই কুইন, আপনার হয়ে আমাকে সব কিছু দেখতে দিন। আমি কিছুদিনের মধ্যেই আপনার শাসন করার জন্য সুন্দর একটা রাজ্য তৈরি করে দেব। ঠিক আছে। কুইন, আমি অ্যাঞ্জেল ফর্মে থাকলে কিছু বলে না আমার বিরুদ্ধে, তবে আমি মানুষ ফর্মে থাকলে অনেক কিছুই বলে। তো শুনো সবাই, কাল থেকে সকল প্রজাদের জন্য কাজ শুরু হবে। রুক ব্ল্যাক স্মিথ, আপনি কাল থেকে কোনো নির্মাণের কাজ করবেন না। আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেটা হলো আপনি কাল থেকে নতুন এক ধরনের নতুন কাগজ তৈরি করবেন, যেটা আমাদের রাজ্যের আপাতত অর্থ হবে। কাগজের অর্থ সেটা কি রকম? 4 কোণা একটা ম্যাজিক্যাল নোট হবে, যেটা তৈরি সিক্রেট শুধু আপনিই জানবেন। অনেক সময় লাগবে আপনার, এজন্য কাল থেকে লেগে পড়েন। যত পণ্য প্রয়োজন হয় সেটা বাকি রূপদের একজনকে বলবে, এনে দিবে। হ্যাঁ, ঠিক আছে মিনিস্টার স্যার। এখন ঘরের বিষয়ে আসা যাক। প্রতিটা বাসায় একটা করে ঘর এবং একটা পুকুরে থাকবে। তাদের ঘরগুলো মেরামত কিংবা নতুনভাবে নির্মাণ করতে হলে তাদের অর্থ দিতে হবে। তাছাড়া খাবারও তারা ফ্রিতে পাবে না। প্রতিদিন তাদের জন্য নির্দিষ্ট কাজ থাকবে, যেগুলো শেষ করার ফলে তারা অর্থ পাবে এবং সেই অর্থ দিয়ে তাদের খাবার কিনে খেতে হবে। তাহলে আমাদের রুক ব্ল্যাক স্মিথের কাগজের অর্থ তৈরির অপেক্ষা করতে হবে মিনিস্টার স্যার। হ্যাঁ, কাগজের অর্থ তৈরি না হওয়া পর্যন্ত সবাইকে ফ্রিতে খাবার, পোশাক এবং বাসস্থানের ব্যবস্থা আমাদেরই করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সেটাই করব। সকলে একসাথে বললাম। আমাদের রানী এখনো কোনো আদেশ দিতে পারে না, সে সব কিছুতে আমার উপরে নির্ভর করে, যেটা অনেকটা ভালো লাগলেও বিষয়টা ভালো বিষয় না। আমি চাই না সে তার রাজ্যের ব্যাপারটা বুঝে নিক, কারণ আমি তো আর রাজ্য চালাইতে চাই না। বিষয়টা অনেক বাজে লাগে। সেনার প্রধান হওয়াটা অনেক ভালো মানায় আমাকে। যাব একটা রাজ্যে গিয়ে যুদ্ধ করব, তাতেই মজা। তাছাড়া আমার মনে হয় না রানী আমাকে ছাড়া কোনো সিদ্ধান্ত নেবে। ব্যাপারটা তাকে বুঝিয়ে বলতে হবে। যাই হোক, আমি আর সেদিকে নজর দিলাম না। অনেক কাজ বাকি আছে, যদিও কাজ করতে মন চায় না, তারপরও ভালো লাগছে। একটা রাজ্যকে কিছু না থেকে কিছু বানানোর মাঝে অন্যরকম একটা মজা, যেটা বানানোর রাজ্যের রাজা হলেও মজা পাওয়া যায় না। পুরো 2 দিন সময় লাগলো রুক ব্ল্যাক স্মিথের কাগজের অর্থ তৈরি করতে। এটা অনেকটা আগের দুনিয়ার পৃথিবীর টাকার মতো, তবে অন্যরকম। তবে এটা সেই টাকার থেকে আলাদা। ম্যাজিক্যাল পাথর এবং বাঁশ দিয়ে এই কাগজের নোট তৈরি, যেটার নকল করা একদমই অসম্ভব। ভিতরে আমাদের কুইনের ছবি দেওয়া আছে এবং বেশ কিছু লেখা আছে। লেখা এবং অঙ্কনের কাজটা ব্ল্যাক স্মিথ আমার থেকে নিয়েছে। যেটা আমি লিখতে হবে, আঁকতে বলেছি, সেটাই সে লিখেছে এবং এঁকেছে।
টাকা তৈরি হওয়ার পর আমরা প্রজাদের এক এক করে কাজ দিতে লাগলাম। শুধু প্রজা নয় বরং রাজ্যের রানী সহ সবাইকে একটা নির্দিষ্ট টাকার বেতন ঠিক করা হলো। শুধু রানীর টাকাটা রাজকোষে জমা হবে। সকল টাকা রাখার জন্য একটা রাজকীয় প্রতিষ্ঠান খুললাম, যার নাম দেওয়া হলো ব্যাংক, যেটাকে পৃথিবীর মতোই অনুসরণ করেছি। রাজ্যের সকল টাকা ব্যাংকের মধ্যে জমা হবে। বেশ কয়েকটা প্রতিষ্ঠান খোলা হলো, যেগুলো সাধারণ জনগণদের কাজ দিবে। কাজগুলো এক এক রকমের। অনেকের কাজ গাছ কাটা, কারো কাজ ফল সংগ্রহ করা, কারো কাজ বন্য পশু শিকার করা, কারো কাজ ফুল সংগ্রহ করা, অনেকের কাজ মূল্যবান পাথর সংগ্রহ করা। যারা নির্মাণের কাজ করে তাদেরও আলাদা একটা প্রতিষ্ঠান তৈরি করে দেওয়া হলো, যেখানে তারা টাকার বিনিময়ে তাদের শ্রমিক পাঠিয়ে কাজ করাবে। দেখতে দেখতে রাজ্যের 17 রকমের কাজ দেখা গেল, যেগুলো দিন শেষে করার ফলে তারা অর্থ পায় এবং সেই অর্থগুলো দিয়ে তারা খাবার ক্রয় করে। রাজ্যে আস্তে আস্তে জনগণ বাড়তে লাগলো, কারণ আমাদের মতো অন্য কোনো রাজ্যে এরকম সুবিধা দেই না। আমাদের রাজ্যে খাবারের কোনো অভাব নেই, সেই সাথে সবার ছোট ছোট কাজের জন্য অনেক অর্থ তারা পায়, যেটা দিয়ে তারা আমাদের রাজ্যে অনেক কিছু করতে পারবে। দেখতে দেখতে লোকজন নিজেরাও কোইনের থেকে আদেশ নিয়ে নিজেদের জমিতে দোকান খোলা শুরু করেছে, যেখানে তাদের জমাকৃত মূল্যবান জিনিস, ধাতু এবং বিভিন্ন ফল, খাবারের জিনিস তারা বিক্রি শুরু করেছে। তাছাড়াও কুইনের থেকে অনেক জমি লিজ দিয়ে কৃষিকাজও শুরু করেছে, যেটা আমাদের রাজ্যের খাবারের অনেকটা উন্নতি করবে। আর তাছাড়াও যেসব নাইটের পানির অ্যাট্রিবিউট আছে, তারা রাজ্যের সৌন্দর্যের জন্য বিশাল পুকুর বানাচ্ছে। অবশ্য পুকুর খননের কাজটা 5টা জায়েন্ট রুকুই করেছে, নাইটটা শুধু পানি দিয়ে ভরে পুকুর বানাচ্ছে। কিছুদিনের মধ্যে আমাদের রাজ্যকে রাজ্য বলা যায়, তারপরও অনেক কাজ রয়েছে। তাছাড়া আমার মনে পড়েছে রানী এলিনা বলেছিল সে 1 মাসের মধ্যে আমাদের সাথে যুদ্ধে যেতে চায়। অবশ্য আপাতত যুদ্ধে যাওয়ার ইচ্ছাটা আমার নেই, কারণ একটা রাজ্য তৈরি করতে অনেক মজা লাগে, যেটা আমি এখন অনুভব করেছি। অবশ্য ক্ষমতা থাকলে বিষয়টা অনেক সহজ হয়ে যায়। তাছাড়াও আমার রাজ্যটা বাকি সব কিছু থেকে আলাদা হবে। আমি জানি না ড্রাকুলা কেমন রাজ্য বানাবে, কিন্তু আমারটা আগের দুনিয়ার পৃথিবীর মতো হবে, যেখানে সবাই সুখের শান্তিতে বাস করতে পারবে। অবশ্যই একবার রাজ্যটা সম্পূর্ণ তৈরি হয়ে গেলে এটাকে গণতান্ত্রিকভাবে চালাতেও কোনো সমস্যা হবে না। তারপরও আমার কিংডম ক্রিয়েশন স্পেলের জন্য সেটা সম্ভব হবে না, কারণ এই রাজ্যের সবারই তাদের কুইনের ওপরে ভক্তি থাকবে এবং সবাইকে যে ক্ষমতা দিয়েছে তার হুকুমও মেনে চলতে হবে। মানে এই রাজ্যের মিনিস্টার এবং কুইনের আদেশ তাদের মানতে হবে। দেখতে দেখতে রাজ্যের চেহারাটা বদলে গেল। কাগজের নোটগুলোর উৎপাদনের পর থেকে পুরো অর্থনৈতিক চাহিদা চলে আসলো আমাদের রাজ্যে। কাগজের অর্থগুলোকে টাকা নাম দেওয়া হয়েছে, যেটা বলতে অনেকটা সহজ হয়। টাকা আসার পর থেকে রাজ্যের সবাই সমানভাবে কাজ শুরু করেছে। অনেকে বেশি অর্থ উপার্জনের জন্য বেশি কাজ করছে, আবার অনেক বেশি অর্থ দেয় সেরকম কাজ করা শুরু করেছে। দেখতে দেখতে 1 মাস সময় অতিবাহিত হলো। অবশ্য 1 মাস সময়ের মধ্যে রানী এলিনার সাথে আমাদের যুদ্ধ হওয়ার কথা ছিল, তবে আপাতত আমাদের ভ্যাম্পায়ার কুইন এলিয়ার সাথে রানী এলিনার চুক্তি হয়েছে, যেখানে আমাদের দুটো রাজ্য পুরোপুরি শক্ত হয়ে দাঁড়ালে দুটোর মধ্যে যুদ্ধ হবে। রানী এলিনার রাজ্য এখন নতুন থেকে তৈরি হচ্ছে, তাই এখানে যুদ্ধের দিকে যাওয়া ঠিক হবে না কারোরই। আমি প্রথমে যুদ্ধ করতে রাজি হলেও এখন আপাতত যুদ্ধের দিকে আমার ইন্টারেস্ট নেই, কারণ একটা রাজ্যকে তৈরি করার মাঝে আলাদা একটা মজা থাকে, যেটা সবাই অনুভব করতে পারে না। আমাদের রাজ্যে 15 বছরের নিচে সবার কাজ থেকে ব্যান করা হয়েছে। 15 বছরের নিচে সবাই বাচ্চা, যাদের কাজ করা নিষেধ। কেউ ধরা পড়লে তার পরিবারকে অনেক গুরুতর শাস্তি দেওয়া হবে। তাছাড়া আজকের কিছু ড্রাইভার্সকে আদেশ দিয়েছি একটা প্রতিষ্ঠান খুলতে, যেখানে 5 বছরের বাচ্চা থেকে শুরু করে 15 বছরের বাচ্চাদের সব কিছু শিক্ষা দেওয়া হবে। পড়ালেখা থেকে শুরু করে লড়াই এর সব কিছু সেখানে হবে। প্রতিষ্ঠানের নাম ঠিক করা হয়েছে স্কুল। রাজ্য বড় হলে এরকম অনেকগুলো প্রতিষ্ঠান তৈরি হবে, তবে আপাতত একটাই যথেষ্ট। দেখতে দেখতে আমাদের রাজ্যে এখন লোকের অভাব নেই। এই 1 মাসে প্রায় 500 বাসা তৈরি হয়েছে এবং সেই 500 ঘরের 500টা পরিবারের কাছে রয়েছে। তাছাড়া প্রতিনিয়ত আরও অনেক পরিবার আসছে আমাদের রাজ্যে, যাদের ঘর বানিয়ে দেওয়ার জন্য আমাদের ড্রাইভার্সরা সবসময় প্রস্তুত। ড্রাইভার্সদের কাজের জন্য তারা প্রতিদিনই টাকা পায়, যেটার জন্য তাদের কষ্ট বিফলে যায় না, আর তারা এই নতুন সব কাজে খুশিও। বাকি সকল রাজ্য যেখানে একই রকম অর্থ চলে, আমি সেখানে নতুন একটা অর্থ তৈরি করেছি, যেটা আমাদের রাজ্যকে উন্নত
করতে খুব সাহায্য করছে। আমি যদি পুরাতন অর্থের ব্যবহার করতাম তাহলে এত মানুষকে নিয়ন্ত্রণ করা সম্ভব হতো না, কারণ তাদের দেওয়ার মতো অর্থ আমাদের কাছে থাকতো না। তখন আমি বাকি রাজ্যদের সাথে চুক্তি করতে হতো, আমার তাদের সাহায্য নিতে হতো। আমি চাই না বাকি রাজ্যের সাহায্যে আমাদের রাজ্য গঠিত হোক, তাই নতুন অর্থ তৈরি করা হয়েছে, যেটা খুব ভালোই কাজে দিচ্ছে। এখন এই অর্থকে মন মতো বানানো যাবে না, তাতে অর্থের মান কমে যাবে অনেক। আমি পৃথিবীতে যতদিন ছিলাম সেই অনুযায়ী অর্থের মান নির্ধারণ করেছি, যেটা অনেকটা সুবিধার হচ্ছে অর্থনৈতিক ব্যাপারে। এই কিছুদিনের মধ্যে কয়েকটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, যাদের মাঝে একটা হলো হসপিটাল। আপাতত যাদের কিছু নাইট যারা হিলিং ম্যাজিক জানে তারা হসপিটালে সবার চিকিৎসা করছে, তবে শীঘ্রই আমি সেখানে ম্যাজিক্যাল হিলিং এবং সাথে প্রাকৃতিক হিলিংয়ের ব্যবস্থা করব, যেমনটা পৃথিবীতে হতো। ওষুধের আবিষ্কার করব এখানে, যেটা আমাদের রাজ্যকে অনেক এগিয়ে দেবে। প্রাকৃতিক অনেক ওষুধের ব্যবহার এই দুনিয়ায় হয়, কারণ শারীরিক অসুস্থতাকে সব ম্যাজিক্যাল হিলিং ঠিক করতে পারে না। কিছু কিছু সমস্যা আছে যেগুলোর জন্য ভেষজের সাহায্য নিতে হয়, আর আমি সব ধরনের রোগের ঔষধি তৈরি করতে পারি। তাহলে সেটা আমাদের রাজ্যের অর্থনৈতিক বিষয়ে অনেক প্রভাব ফেলবে, যেটা আপাতত আমাদের দরকার। যাই হোক, রাজ্যের উন্নতি চলছে অনেক দ্রুতভাবে। আমাদের রাজ্যে এখন 3 জন বিশপ, 1 জন নাইট, 50 জন রুক এবং বাকি কিছু পণ রয়েছে। তাছাড়া মোট 500টা পরিবার হয়েছে আমাদের রাজ্যে, যেটা অনেকটা বড় করেছে আমাদের রাজ্যকে। এদিকে প্যালেসটার নির্মাণ কাজ শেষ হয়েছে, কুইন এখন প্যালেসেই থাকে। আমার প্যালেসে থাকার বিষয়টা ভালো লাগে না। আমি প্যালেসের পাশে থাকা একটা বাসা নিয়েছি, যেখানে একাই থাকি। কুইনের সুরক্ষার জন্য বিশপ ইকরাসকে নিযুক্ত করা হয়েছে। সে সবটা সময় কুইনের সাথেই থাকে। যদিও আমাদের কুইন এখন আমাদের থেকে ক্ষমতাবে অনেক শক্তিশালী, তারপরও তারও সুরক্ষার প্রয়োজন আছে, আর সে অন্য কোনো ছেলেকে তার সুরক্ষার জন্য নিতে চায়নি। তার জন্য বিশপ ইকরাসকেই তার সুরক্ষার জন্য রাজি হতে হয়েছে। আমি চাচ্ছি আমার রাজ্যের জন্য আরও একজন শক্তিশালী বিশপ খুঁজতে, তবে সেটা এখন আরও সহজ হবে না। রালি এলিনাও পুরো 3 রাজ্য থেকে শক্তিশালী লোক খোঁজা শুরু করেছে, যাদের তার সেনায় যুক্ত করেছে সে। আমি জানি না তার রাজ্যের কীরকম, তবে সেটা দেখার অনেক ইচ্ছা জাগছে আজকে। আর এমনিতেও কিছু কাজের জন্য আমাকে যেতে হবে তার রাজ্যে। তার রাজ্যের নাম দিয়েছে সে জেলিনা। নামটা অনেকটা আজব। নামের অর্থ আমি বুঝতে পেরেছি, সেটা আমার এবং রানীর নামের সংমিশ্রণে তৈরি। আমি জানি না এমন আজব নাম কিভাবে সিলেক্ট করলো সে, আর এটাকে ড্রাকুলা কিভাবে অ্যাপ্রুভ করলো। তবে নাম দিয়ে কি হবে? জেলিনা রাজ্যের সাথে আমাদের মার্ডিলা রাজ্যের মধ্যে একটা চুক্তি করতে হবে, যেটা আমাদের রাজ্যের জন্য অনেক সুবিধা হবে। আমি জানি ড্রাকুলা হয়তো নতুন অর্থ তৈরি করার কথা ভাবছে, যেটা তারা এখনো তৈরি করতে পারেনি। তাদের রাজ্যে আমার একটা নাইট আছে, যাকে আমি গুপ্তচর হিসেবে পাঠিয়েছি। সে সেখানকার সকল খবর নিয়মিত আমাকে জানাচ্ছে, যার ফলে আমি জানতে পেরেছি রানী এলিনা নতুন নতুন অর্থ তৈরির কথা ভাবছে, যেটাকে আন্তর্জাতিক অর্থ হিসাবে পরিচয় দিবে তারা। জেলিনা রাজ্যের ইগলডালিয়া, ইরসাক এবং হিমরানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। তাছাড়া থরের নতুন অ্যাসগার্ড, যেটা কিনা কিছুদিন হলো তৈরি হয়েছে, সেটাও জেলিনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। মানে আপাতত আমরা বাইরের দুনিয়া থেকে একদম ছিন্ন আছি, যেটাকে জোড়া লাগাতে আমার আপাতত একটা লক্ষ্যও আছে, যেটা হলো আমাদের অর্থকে আন্তর্জাতিক মান দেওয়া, যেটা সব জায়গায় চলবে। এখন ড্রাকুলা যদি আমাদের আগে সেটা করতে সক্ষম হয়, তাহলে বাকি রাজ্যের সাথে আমরা কখনোই চুক্তিতে যেতে পারবো না। আর বাকি সকল রাজ্য একসাথে হয়ে গেলে আমাদের শক্তিশালী সেনা দিয়েও কাজ হবে না। তাই প্রথমে সকল রাজ্যের উপরে অর্থনৈতিক দিক দিয়ে প্রভাব ফেলতে হবে আমার। আমি চলে আসলাম রানী এলিনার রাজ্যে, যার নাম জেলিনা। নামটা শুনলে নিজের কাজেই খারাপ লাগে। যাই হোক, রাজ্যটা আমার মতো তেমন উন্নত না করতে পারলেও রাজ্যের লোক সংখ্যা অনেক বেশি। আমার মনে হচ্ছে সকল রাজ্যের মানুষেরা এদিকে এসেছে। অবশ্য মানুষের ভিড়ে অন্য কোনো গোত্রের প্রাণী দেখা যাচ্ছে না। আমি বুঝতে পারছি না এত মানুষ তারা কিভাবে এনেছে। যদিও ঘরের সংখ্যা তেমন বেশি না, মানুষরা নিজেদের ঘর একা একাই তৈরি করছে।
যেখানে আমরা প্রজাদের বসা তৈরি করে দিই। মানুষেরা হয়তো এখানে তাদের স্বাধীনতার জন্য এসেছে। সকল মানুষ অন্য সকল রাজ্যের সবচেয়ে অবহেলিতভাবে জীবন কাটায়, যেখানে ড্রাকুলার উদ্দেশ্যে মানুষের জন্য একটা সুন্দর জায়গা তৈরি করা, যেখানে মানুষের সুন্দর জীবন কাটাতে পারবে, যেখানে মানুষের উপরে কোনো জুলুম হবে না, সকল জুলুম হবে বাকি গোত্রের প্রাণীদের উপরে। আমি এখনও এখানে মানুষ বাদে অন্য কোনো প্রাণী দেখতে পাচ্ছি না। জেলিনায় আমি একা আসিনি, আমার সাথে বিশপ লুইস এসেছে। হ্যারি কিছু কাজ করছে রাজ্যে, যার জন্য সে আসতে পারেনি। তবে লুইসকে সাথে করে নিয়ে এসেছি আমি। যদি কোনো কিছু খারাপ হতে চায় তাহলে আমি লড়াই থেকে বিরত থাকতে চাই। আমি আমার সাধারণ মানুষ ফর্মে আমার বেশিরভাগ সময় কাটাই, কারণ সেটাই আমি কমফর্ট ফিল করি। মানুষ বাদে অন্য কোনো ফর্মে গেলে আমার পার্সোনালিটি কিছুটা বদলে যায়, যেটা মাঝে মাঝে আজব লাগে। আমি মানুষ ফর্মে টেলিপোর্ট স্পেল ব্যবহার করতে পারি না, এজন্য আমরা জানে এসেছি আমাদের ডায়াফোর্সরা এক ধরনের বিশেষ যান তৈরি করেছে, যেটা এই দুনিয়ার থেকে পুরো আলাদা। যানটা কোনো ম্যাজিক্যাল পাওয়ারে চলে না, বরং সেটা কয়লা কিংবা যে কোনো জ্বালানি শক্তির মাধ্যমে চলে। ব্ল্যাক স্মিথের অবদান রয়েছে এই যানটা তৈরি করতে। অনেকটা পৃথিবীর ইঞ্জিনের মতো সে তৈরি করেছে, যেটা যে কোনো জ্বালানিতে চলে। বিশেষ করে আগুনের প্রয়োজন হয় এই যানটাকে চালাতে। আমার মনে হয় সময় গেলে আরও উন্নত হয়ে যাবে যানটা, এবং পৃথিবীর গাড়ির মতো যান পাওয়া যাবে একটা সময়। হয়তো সেটার জন্য আরও কিছু বছর অপেক্ষা করতে হবে। যাই হোক, যানের মাধ্যমে আমরা জেলিনাতে চলে এসেছি। অনেকটা রাস্তা পথ ছিল, তবে আমার মানুষ ফার্মে থাকায় আমার আগুন ব্যবহার করতে পেরেছি আমি। যে ইঞ্জিনের মতো জিনিসটা বানিয়েছে ব্ল্যাক স্মিথ, সেখানে জ্বালানি পোড়ালেই চলবে শুরু করবে যানটা, যেখানে কোনো জ্বালানি না দিয়ে, বরং আমি আমার ডান হাত থেকে সোজা আগুন সেটার ভিতরে দিয়েছি, যেটার তাপে যানটা অনেক স্পিডে চলতে শুরু করেছে। অবশ্য যানের মাধ্যমে অনেকটা সময় লেগেছে পৌঁছাতে, তবে নতুন একটা কিছুতে চড়ার মাঝে আনন্দ আলাদা রকম। আমি জেলিনাতে চলে আসলাম। রাজ্যে এখনও শৃঙ্খলার দেখা পাচ্ছি না আমি। আমাদেরটা অনেক সুন্দর করে সাজানো হলেও এখানের অবস্থা অনেক খারাপ, যেহেতু লোক সংখ্যা বেশি এবং তাদের নিয়ন্ত্রণের অভাব, তাই অনেক ঘনবসতিপূর্ণ লাগছে। আমি বাইরে সময় নষ্ট না করে পিছনের দিকে যেতে লাগলাম আমার যান নিয়ে। রাজ্যের সেনার ব্যবস্থা অনেক কড়াভাবে করা হয়েছে। আপাতত ছোট বর্ডার বানানো হয়েছে পাথর দিয়ে, যেটার চারপাশে সেনা নিযুক্ত রয়েছে। 4টা গেট দিয়ে জেলিনাতে প্রবেশ করতে হয়, যেটাতেও সেনা রয়েছে। আমাদের দেখে এমনিতেও ঢুকতে দিয়েছে, কোনো সমস্যা হয়নি। রাজ্যের পিছনের সাইডে উঁচু পর্বতের উপরে এই রাজ্যের ড্রাকুলার হোটেল, যেটা কিনা এখন এই রাজ্যের প্যালেসে সেটা অবস্থিত। আমি অবাক হলাম প্যালেসের সৌন্দর্য দেখে, কারণ প্যালেসটা অনেক মারাত্মক সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছে, যেখানে আমাদেরটা দেখতে একদম খারাপ লাগে। আমাদের যান সরাসরি প্যালেসের দিকে চলে যাবে। যেহেতু আমরা অন্য রাজ্য থেকে এসেছি, তাই সাধারণ সম্মান তো দিতেই হবে। তবে মনে হচ্ছে একটু বেশি সম্মান পাচ্ছি, কারণ আপাতত আমরা এখন বাকি সবগুলো রাজ্যের জন্য শত্রু। যদিও রানী এলিনা সেই চোখে আমাকে দেখে না, কিন্তু তার বোনের মিনিস্টার হওয়ার কারণে সে তার বোনের উপরে অনেক ক্ষেপে আছে, যেটা আমি বলতে পারি। আমরা প্যালেসে ঢুকে পড়লাম। এবার নিজের অ্যাঞ্জেল ফর্মে চলে আসলাম, কারণ আমি জানি ড্রাকুলা আমার অ্যাঞ্জেল ফর্মে আমার মনের কথা শুনতে পারবে না। আমার মনে কী চলছে সেটা ড্রাকুলা না জানলে তেমন কিছুই করতে পারবে না। তাই আমি এখন আমার অ্যাঞ্জেল ফর্মে চলে আসলাম। দুজন গার্ড আমাদের নিয়ে গেলেন প্যালেসের ভিতরে রানীর কক্ষে, যেখানে একটা রাউন্ড টেবিল বসেছে, এবং সেখানে শুধু রানী এলিনা একা নয়, বরং তার সাথে সেখানে বাকি রাজা এবং রানীরাও রয়েছে অন্য রাজ্যের। আমি এরকম একটা মিটিংয়ের মাঝে চলে আসবো সেটা বুঝতে পারিনি। রাউন্ড টেবিলে বসে আছে ইগডোলিয়ার রাজা, হিমলারের রাজা, জেলিনার রাজা এলিনা, এরসাকের রানী অ্যাফ্রিয়েল এবং নতুন অ্যাসগার্ডের রানী অ্যালেন, যে আমার বড় বোন। ড্রাকুলা পিছনের থেকে এসে বলল, মিনিস্টার জ্যাক, আপনাকে স্বাগতম আমাদের রাজ্যে। অবশ্য ঠিক সময়ই এসেছেন, কারণ আমাদের সকল রাজ্যের রাউন্ড টেবিল চাইছিল। চাইলে আপনিও যোগ দিতে পারেন। বলতে হবে আমার ভাগ্যবান দিন এটা। আমি ভেবেছিলাম সকল রাজ্যের রাজা কিংবা রানীর সাথে এক এক করে কথা বলতে, কিন্তু সকলে যখন একত্রিত হয়েছে তখন আর আমার কষ্ট করতে হলো না। এখানে একজন মিনিস্টারের জায়গা হয় কিভাবে? আপনি হয়তো তাকে চিনতে পারেননি। সে কোনো শহরের মিনিস্টার না, বরং সে ভ্যাম্পায়ার কুইন এলিহার মিনিস্টার বা মন্ত্রী, যেটাই বলেন।
আমার তো আগে কখনো দেখা হয়নি আপনার সাথে, এজন্য চিনতে পারিনি। তো মূল বিষয়ে আসা যাক। আমাদের কুইন কোনো রকম যুদ্ধে যেতে চায় না কারোর সাথে। অবশ্য আমার প্ল্যান ছিল যুদ্ধ করার, কিন্তু রানী যেহেতু আদেশ দিয়েছে তাই আমরা কোনো রকম যুদ্ধে যেতে চাই না। এই বিষয়ে আমরাও একমত। আপাতত আমাদের বিরুদ্ধে ভয়ানক একটা শত্রু আছে, যেটা পুরো দুনিয়াকে নিজের করে নিতে চাই। তার ইচ্ছে এবং আশা সম্পর্কে আমরা কিছুই জানি না। এর মধ্যে আমাদের মধ্যে যুদ্ধ করলে তারা অনেক বড় সুযোগ পেয়ে যাবে আমাদের ধ্বংস করার জন্য। হ্যাঁ, সেটা ঠিক। ডেভিল কিংয়ের ক্ষমতা আমি নিজ চোখে দেখেছি, আর সেই সাথে আমার নতুন জায়ান্টের সেনা, যারা ইগড্রোলিয়াতে আক্রমণ করেছিল। তবে মাজিলার কুইনের একটা বিশপ যখন 100 জায়ান্টকে এক স্পেলে শেষ করে দিল, সেটা জানতে পেরে সকল জায়ান্ট আপাতত সময়ের জন্য পিছিয়ে গিয়েছে। আমাদের তখন ইগড্রোলিয়াকে সাহায্য করার কোনো ইচ্ছা ছিল না, শুধু আমরা নিজেদের সেনা বাড়ানোর জন্য সেটা করেছি। মার্ডিলার কুইনকে, কারণ তা না হলে আমাদের রাজ্যে অনেক লোকের মৃত্যু হতো। দেখুন, আপনারা কী বিষয়ে কথা বলেছিলেন সেটা আমি জানি না। আপনাদের সাথে আমার কুইন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চায়, তবে সেটার জন্য আমাদের একটা শর্ত আছে, যেটা আপনাদের সবাইকে মানতে হবে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা ম্যাজিক্যাল নোট বলি, যেটা আমাদের রাজ্যের অর্থ। এটা কপি করা কারো পক্ষে সম্ভব নয়। আর আমার শর্ত, আপনাদের সবার রাজ্যে আজ থেকে এই অর্থ চলবে। এতে আমাদের কি লাভ হবে? এই টাকা আপনাদের রাজ্যে চালানোর ব্যবস্থা করুন। এর বিনিময়ে আপনাদের সকল অর্থনৈতিক সাহায্য আমরা করব। তাছাড়া আমি দেখলাম জেলিনার সামাজিক অবস্থা তেমন ভালো না। নির্মাণের কাজ এখানে প্রজা দিয়ে করানো হচ্ছে। আমাদের শর্ত রাজি হলে জেলিনার সকল নির্মাণের কাজ আমরা ফ্রিতে করে দেব। শুধু জেলিনা নয়, বরং বাকি রাজ্যের নির্মাণের কাজগুলো আমরা ফ্রিতে করে দেব। অর্থকে আমাদের রাজ্যে চালালে আমাদের তেমন লাভ হবে বলে মনে হচ্ছে না। তাহলে আপনারা কি চান? আমরা এই শর্তে রাজি, তবে আমরা সরাসরি কোনো টাকা মার্ডিলার থেকে চাই না, বরং আমাদের পণ্য সামগ্রী বিক্রি করব, যেটা আপনাকে কিনে নিতে হবে এই অর্থ দিয়ে। আর সেটার বিনিময়ে আপনাদের রাজ্যের মতো আমাদের রাজ্যে নির্মাণ এবং বাকি সুবিধা করে দিতে হবে। কীরকম সুবিধা? ব্যাংক, স্কুল এবং অন্যান্য প্রতিষ্ঠান বিনামূল্যে করে দেবেন। ড্রাকুলা অনেক চালাক হলেও, যদিও সে অন্যের মনের কথা না পড়তে পারে, তাহলে তেমন কিছুই করতে পারে না। আমি ভেবেছিলাম ড্রাকুলা আমার প্রস্তাবে না করে দিবে, কিন্তু সেটা হলো না। হয়তো সে অর্থ তৈরি ভেজালে যেতে চায় না, তাই হয়তো আমার প্রস্তাবে রাজি হয়েছে। আর আমার প্রস্তাব তার রাজ্যের জন্য অনেক সুবিধারও, কারণ তার রাজ্যে তেমন নির্মাণের কোনো কর্মী নেই, বরং প্রজারা নিজেদের ঘর নিজেরা তৈরি করছে, যেটা রাজ্যের সৌন্দর্য নষ্ট করছে। এক একজনের বিশ্রী রকম ঘর হচ্ছে, যেটা দেখতে একদমই মানায় না। জেলিনার সাথে আমার চুক্তি হলো, আমাদের অর্থ তাদের রাজ্যেও প্রধান অর্থ হবে। শুধু সেটার বিনিময়ে আমাদেরকে অর্থনৈতিকভাবে নয়, বরং এই রাজ্যের পুরো 1 বছরের নির্মাণ কাজ ফ্রিতে করে দিতে হবে। সেটা আমাদের রাজ্যের জন্য কিছুটা কষ্টকর হলেও আমি সেটাই রাজি আছি, কারণ আমাদের রাজ্য ডায়াফোর্সদের অভাব নেই। তাছাড়া এলকোট থেকে আরও অনেক ডায়াফোর্স আমাদের রাজ্যের দিকেই আসছে। তখন নির্মাণের কাজের জন্য শ্রমিকের অভাব হবে না। এখন ডায়াফোর্সরা এই রাজ্যে আমি দেখতে পাইনি, যেটা অনেক বড় ভুল করেছে ড্রাকুলা। যাই হোক, এই রাজ্যে রানী এলিনাকেই সব হুকুম দিতে হয়। ড্রাকুলা কিছুই করে না, শুনেছি মাঝে মাঝে নাকি 2-1টা পরামর্শ দান করে শুধু, আর অন্য রাজ্যের সাথে মিটিং হলে কথা বলে। তাছাড়া প্যালেসের মধ্যেও তাকে দেখা যায় না সারাদিন। যাই হোক, জেলিনার সাথে আমার কিছু চুক্তি হয়ে গেল, আর বাকি চুক্তিগুলো পিছিয়ে থাকলো না, কারণ বাকি রাজ্যগুলোকে আমি অর্থনৈতিক সাহায্য করতে চেয়েছি। প্রত্যেকটা রাজ্যকে 1 মিলিয়ন টাকা আপাতত আমাদের রাজ্য থেকে দেওয়া হবে, যেটার ব্যবহার তারা রাজ্য ছাড়ানোর জন্য করবে, এবং বাকি অর্থ আমাদের কাছে পণ্য বিক্রি করে তারা পাবে, যেটার ফলে সকল রাজ্যই লাভ হবে। যাই হোক, আমার প্রস্তাবে বিঘ্ন ঘটালো, সেটার জন্য ভালো লাগলো। আমার এই কাজে আমার বোন অনেকটা সাহায্য করেছে আমাকে। তার রাজি হওয়ার ফলে বাকি সকল রাজ্যের রাজা এবং রানীও রাজি হয়ে গেল। আমি এখানে আসার আগে ভাবিনি তারা একটা রাউন্ড টেবিল তৈরি করেছে, যেখানে এরসাকের রানী, ইগড্রোলিয়ার রাজা, হিমলারের রাজা, নতুন অ্যাসগার্ডের রানী এবং
জেলিনার রানী মেম্বার ছিল। যেহেতু তাদের সবার সাথে চুক্তিতে এসেছি, সেটার জন্য আমাদের কুইনকেও এই রাউন্ড টেবিলের সদস্য হতে হবে। আর আপাতত আমাদের এই 6 রাজ্যের রাজা রানীদের মিলে যে রাউন্ড টেবিল তৈরি করা হলো, এটাকে ড্রাকুলা নাম দিয়েছে টেবিল অফ 6, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। যদিও এখানে আমার কোনো জায়গা নেই, তবে আমি পরামর্শদাতা হিসাবে আমাদের কুইনের সাথে আসতে পারবো এখানে, যেমনটা ড্রাকুলা দাঁড়িয়ে আছে রানী এলিনার পাশে। আমার কাজটা শেষ হওয়ার পর আমি সাথে সাথে মার্ডিলাতে চলে আসলাম। রানীকে যেখানে ঘটে যাওয়া জিনিসের ব্যাপারে বললাম। আপাতত আমাদের কুইন সেখানে ছিল না বলে রাউন্ড মিটিং স্থগিত হয়ে গেছে, যেটা 1 সপ্তাহ পরে আবার বসবে। তখন আমাদের কুইনকে যেতে হবে। আপাতত আমি প্যালেস থেকে বের হলাম এবং আমাদের রুক ব্ল্যাক স্মিথের সাথে কথা বলতে শুরু করলাম। তাকে আমি রাজ্যের ডায়াফোর্সদের প্রধান করে দিয়েছি। সকল ডায়াফোর্সদের কাজের বিষয়টা তাকেই দেখতে হয়। ডায়াফোর্সদের কাজের জন্য একটা প্রতিষ্ঠান খোলা হয়েছে, যেখানে থেকে তারা তাদের কাজের জন্য টাকা পায় প্রতিদিন। সে যে বিষয়টার জন্য তারা অধিক কাজ করতে আগ্রহী। রুক ব্ল্যাক স্মিথ, আমার 20 জনের মতো ভালো ডায়াফোর্স লাগবে, যাদের জেলিনায় পাঠাতে হবে আজই। ঠিক আছে মিনিস্টার স্যার, তবে জেলিনা রাজ্যে পাঠাতে হবে কেন জানতে পারি? হ্যাঁ, জেলিনার সাথে চুক্তি হয়েছে, যেখানে আমাদের রাজ্যের মতো তাদের রাজ্যে নির্মাণের কাজ করতে হবে। সকল প্রতিষ্ঠানও তৈরি করতে হবে, যেগুলো আমাদের রাজ্যে তৈরি আছে। ঠিক আছে মিনিস্টার স্যার, আমি এক্ষুনি 20 জনকে নিয়োগ করে দিচ্ছি। রুক ব্ল্যাক স্মিথ বিশপ ডায়াফার্সদের নিযুক্ত করে দিলেন, যাদেরকে আমাদের বিশপ লুইস নিয়ে গেল টেলিপোর্ট করে জেলিনাতে। আমি গেলাম না, কারণ ব্ল্যাক স্মিথের সাথে টাকার উপরে কাজ করতে হবে। একটা রাজ্যে 1 মিলিয়ন টাকা করে দিতে গেলে অনেক টাকা তৈরি করতে হবে আমাদের, আর টাকা তৈরির বিষয়টা আমাদের দুজনের মধ্যে গোপন রাখতে হবে। এজন্য এখানে অন্য কারো সাহায্য আমি নিতে চেয়েছিলাম না, তবে এখন এত পরিমাণে টাকা তৈরির জন্য সাহায্যের প্রয়োজন হবে। আমি আরও 5 জন ডায়াফোর্স নিয়ে আসলাম, যাদের উপরে মাইন্ড কন্ট্রোল স্পেল ব্যবহার করলাম, যেটার ফলে তারা আমার কন্ট্রোলে থাকবে যতক্ষণ আমি চাইব, এবং সেই সময়ের মধ্যে কি হবে তারা কিছুই মনে রাখবে না। পরে 2 দিন কাজ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত টাকা তৈরি করে ফেললাম। জেলিনা আমাদের কাছে থেকে অর্থনৈতিক সাহায্য নেবে না, তবে বাকি 4 রাজ্যকে 4 মিলিয়ন টাকা আমাদের দিতে হবে। সব টাকারই নোট তৈরি করা হয়েছে, যাতে লেনদেনের সুবিধা হয়। অনেক টাকা তৈরি করতে তেমন সময়ের প্রয়োজন হয় না, তবে সমস্যা হয় সেটা হিসাব করতে। পুরো 4 মিলিয়ন টাকার 1 মিলিয়ন করে আমি গিয়ে একটা রাজ্যের প্যালেসে দিয়ে আসলাম। আমাদের কাগজের নোটটা ম্যাজিক্যাল, যার কারণে এটাকে চিরা গেলেও আগুনে পোড়ানো কিংবা জলে ভেজালে কিছুই হবে না। যাই হোক, আপাতত কাজ আমার শেষ। যেটা চেয়েছিলাম সেটাও হয়েছে। নিজেদের অর্থ সকল রাজ্যে চললে তাতে আমাদেরই লাভ হবে, রাজ্যের প্রসার হবে আমাদের সবচেয়ে বেশি। যদিও তাদের এত সুবিধা দেওয়া ঠিক মনে হচ্ছে না। যাই হোক, যা হয় সেটা দেখা যাবে। দেখতে দেখতে আরও 1 মাস কেটে গেল। এই 1 মাসে আমাদের রাজ্যের চেহারা পুরো বদলে গিয়েছে। অন্য সকল রাজ্যের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়ার ফলে আমাদের যে পণ্য দরকার পড়েছে সেটা কিনে আনতে পারছি এখন। তাদের সাথে বাণিজ্য করার ফলে আমাদের রাজ্য আজ অনেকটা আগের পৃথিবীর মতো। যদি এখনও পুরোপুরি হতে পারেনি, তবে সেরকম শীঘ্রই হয়ে যাবে। আমি প্রথমে প্ল্যান করেছিলাম আমাদের রাজ্যটা কীরকম হবে। সে অনুযায়ী প্রত্যেকটা ঘর সারিতে সাজানো রয়েছে। 2টো ঘর পর পর ফাঁকা রেখেছিলাম, যেটা দিয়ে রাস্তা তৈরি হবে। এই কয়েকদিনে পুরো রাজ্য জুড়ে পাকা রাস্তা করা হয়েছে, যেগুলোতে রুক ব্ল্যাক স্মিথের তৈরি যান চলাচল করে। যানের সংখ্যা বাড়ানো হয়েছে, যাতে সেটার মজা প্রজারাও নিতে পারে। আমাদের সেনারও উন্নতি হয়েছে। আপাতত কিছু রুক বাড়িয়েছি। অ্যালকোর্ট থেকে কিছু ভাইকিংস, ভ্যালকেরি এবং কিছু বিস্টম্যানদের এনেছি, যাদের আমি রাজ্যের রুক বানিয়েছি। আপাতত আমাদের রাজ্যে 100 রুক রয়েছে, যাদের কাজ রাজ্যের সুরক্ষা করা। এরা যুদ্ধের সময় কখনো রাজ্যের বাইরে যাবে না, বরং রাজ্যের ভেতরে থেকে শত্রুদের হত্যা করবে। তাছাড়া আমাদের আক্রমণ সেনায় 250 নাইট আছে, যারা 5 নাইট জেনারেলের অধীনে আছে। আপাতত 3 জন বিশপ আছে। এছাড়াও আমাদের রাজ্যের সীমানা অনেক বড়, সেই সাথে লোক সংখ্যাও এখন 1 লক্ষের উপরে। তাদের মধ্যে থেকে 1000 সাধারণ সেনা নেওয়া হয়েছে, যাদের আমি পণ বানিয়েছি।
একজন পণের ক্ষমতা আমি এখনই লক্ষ্য করিনি, তবে আমি বলতে পারি আমার থেকে ক্ষমতা পাওয়ার পর একজন পণের ক্ষমতা রানী এলিনার রাজ্যের একজন নাইটের সমান হবে। আপাতত আমার কাজ হলো পণ বাড়ানো। রাজ্যে আমি 10,000-এর বেশি পণ রাখবো যারা যুদ্ধ করবেন এবং নাইট পরিস্থিতি খারাপ হলে এগিয়ে যাবে। যাই হোক, বেশ কিছুদিন হলো আমি একজনের ক্ষমতা অনুভব করতে পারছি। অ্যাঞ্জেল ফর্মে আসার পর থেকে তার ম্যাজিক পাওয়ারও অনেক পরিচিত। আমাদের রাজ্যের আরেকটা বিশপ বানানো যাবে তাকে, তবে সমস্যা হলো তার ম্যাজিক পাওয়ার আসছে মাটির নিচ থেকে, মানে সে আন্ডারওয়ার্ল্ডের থাকে। আমার আন্ডারওয়ার্ল্ডে যাওয়ার সুবিধা মনে হচ্ছে না, তারপরও অনেক কৌতূহল বাড়ছে, তাই আমি দেরি করলাম না। আমার অ্যাঞ্জেল ফর্মে আমি যে কোনো ম্যাজিক পাওয়ার অনুভব করে সেটার কাছে সরাসরি পৌঁছে যেতে পারি, তাই দেরি করলাম না। যেখান থেকে আমি সেই ম্যাজিক পাওয়ার অনুভব করতেছিলাম ঠিক সেখানে টেলিপোর্ট হয়ে গেলাম। টেলিপোর্ট হয়ে সোজা একটা বিশাল বড় রুমের মধ্যে আসলাম, যেখানে চারপাশে মশাল জ্বলছে। মশালের আলোতে বিশাল রুম আলোকিত হয়ে আছে। আমি চারপাশ লক্ষ্য করতে লাগলাম। অনেক সুন্দর করে রুমটা বানানো হয়েছে, হয়তো এটা কোনো প্যালেসের কক্ষ হবে। আমার বাইরে যাওয়ার প্রয়োজন ছিল, তবে আপাতত বাইরে যেতে হলো না, কারণ একদম মাঝখানে একটা ছোট্ট পানির পুকুর রয়েছে। প্রথমে পানির পুকুরে ভাবলেও পরে দেখতে পেলাম সেটা রক্তের পুকুর, যার মাঝখানে অনেকগুলো মেয়ে রয়েছে। সবাইকে গোসল করে রাখা হয়েছে, যেখানে সবার হাত এবং পাকে এক ধরনের ম্যাজিক্যাল শিকল দিয়ে বন্দি করে রাখা হয়েছে। আর আরেকটা মেয়েকে আলাদাভাবে সবার থেকে উপরে এবং একদম মাঝখানে রাখা হয়েছে, যার পুরো শরীরে শিকল দিয়ে বাঁধা। এখানে পুরো 18 জনের মতো মেয়ে হবে, যার এক একজন এক এক গোত্রের। 2 জন অ্যাঞ্জেল রয়েছে তাদের মধ্যে, তাছাড়া বাকি সবাই সাকুবিচ এবং ডেভিল। মাঝখানের মেয়েটাকে ভালো করে লক্ষ্য করে দেখলাম সে জেসি, কিন্তু তাদের এরূপ অবস্থা কেন সেটা আমি বলতে পারি না। আমি এর আগেও জেসির গলায় একটা শিকল লক্ষ্য করেছিলাম, যেটার উপরে তেমন গুরুত্ব দেই নাই, তবে এখন এদেরকে দেখে মনে হচ্ছে এখানে সবাইকে ডেভিল কিংয়ের শিকলগুলোর মাধ্যমে কন্ট্রোল করে। আমি অ্যাঞ্জেল ফর্মে থাকায় আমি সবাইকে এখন স্পর্শ করতে পারবো না, কারণ এগুলো আমাকেও এইভাবে স্পর্শ করলে এখানে সবাই অনেক গুরুতরভাবে লাইটনিংয়ের শক খাবে। এই চেন স্পেলের সম্পর্কে আমার কিছুটা ধারণা আছে। এটাকে ডেভিল কিংরা ব্যবহার করত কাউকে তার গোলাম করার জন্য, যেটা বিশেষ করে আগের সকল ডেভিল কিং মহিলাদের উপরে ব্যবহার করত। একবার গলায় শিকল দিতে পারলেই সারা জীবনের জন্য সে ডেভিল কিংয়ের গোলাম হয়ে যাবে। আর এইখানে যে বিষয়টা হচ্ছে সেটা খুব সাংঘাতিক। এই ছোট রক্তের পুকুরটাকে বলা হয় ব্লাড রিচুয়াল, যেটা দ্বারা ডেভিল কিংয়ের স্ত্রী নির্বাচন করা হয়। যাকে মাঝখানে রাখা হবে সে আশেপাশের সকল মেয়ের লাইফ এনার্জি শোষণ করবে। এতে করে চারপাশে থাকা সবাই মারা গিয়ে অত্যাধুনিক ক্ষমতা অর্জন করবে মাঝের জন। এটা অনেক পুরাতন এবং ভয়ানক পদ্ধতি। এটা দ্বারা ডেভিল কিং কী করতে চাচ্ছে আমি বুঝতে পারছি না। সে কি জেসিকে তার স্ত্রী বানাবে? কিন্তু সে যে স্পেল ব্যবহার করছে এটা অনেক ভয়ঙ্কর। এটা সম্পূর্ণ হলে জেসি মারাও যেতে পারে, যেটা আমি কখনো হতে দিতে পারবো না। আমি অ্যাঞ্জেল ফর্মে কিছু করতে পারবো না, আর মানুষের ফর্মে যদি এই ব্লাডের মধ্যে পা দিই তাহলে আমার শরীর থেকে এনার্জি বের হয়ে জেসির কাছে চলে যাবে এবং কিছুক্ষণের মধ্যে আমি মারা যাব। তাই যা করতে হবে ভেবেচিন্তে করতে হবে। আমি আমার মানুষ ফর্মে চলে আসলাম এবং আমার পেছনে থেকে গড হ্যান্ড বের করলাম, পুরো 100 হাত বের করলাম এবং তাদেরকে নিয়ন্ত্রণ করতে শুরু করলাম। এখন 100 হাত নিয়ন্ত্রণ করতে পারি সহজেই, তবে এর বেশি নিয়ন্ত্রণ করতে পারি না। আমি গড হ্যান্ডের পুরো ব্যবহার এখনও জানি না, তবে চেক করে দেখা যাক এটা কি এই চেনগুলোকে ভাঙতে পারে কিনা। আমার গড হ্যান্ড দিয়ে আমি প্রথমে যে চেনটা ধরে টান দিতেছিলাম, উদ্দেশ্য ছিল সেটাকে ছেটার, তবে সেটা হলো না। এত শক্ত শিকলগুলো যে গড হ্যান্ডের শক্তি তো কাজ হবে না। আমি এরপর আমার হাতের এক্সোভেরা নিলাম, যেটা দিয়ে শিকলগুলোকে কাটার উদ্দেশ্য ছিল। মেয়েগুলো একটা স্লিপিং স্পেলের মধ্যে আছে, যার জন্য তারা ঘুমাচ্ছে, তাই কোনো চিন্তার বিষয় হবে বলে মনে হয় না। তবে হঠাৎই পেছন থেকে আওয়াজ হলো, আমার রাজ্যে আমার সিংহাসনে এবং আমার হবু স্ত্রীর কাছে কি করা হচ্ছে? পেছন থেকে আওয়াজ আসলো এরকম। আমি পিছনে তাকিয়ে দেখতে পেলাম সেটা ডেভিল কিং নিজে দাঁড়িয়ে আছে। তার মাথায়ও একটা হুড, যার কারণে তার চেহারা দেখা যাচ্ছে না। মূলত তার চেহারা আমি আগের বারও
তার সাথে লড়ার সময় দেখতে পাইনি। মুখের জায়গায় একদম কালো, মনে হয় না তার কোনো চেহারা আছে। যাই হোক, ডেভিল কিংয়ের হাতে দ্য ব্ল্যাক সোর্ড দেখতে পেলাম, যেটা অনেকটা ভয়ানক ব্যাপার। সেটার একটা স্পর্শ এবং আমি সোজা সেই তলার ভিতরে চলে যাব বলে মনে হচ্ছে। তারপরেও একটা রিস্ক নেওয়া যায়। দ্য ব্ল্যাক সোর্ড কী করতে পারে সেটা তো দেখা যাবে। আমি আমার অ্যাঞ্জেল ফর্মে চলে আসলাম। ডেভিল কিংয়ের সাথে অ্যাঞ্জেল কিংয়ের ফর্মে লড়তে হবে, তাহলে আমার কিছুটা অ্যাডভান্টেজ থাকতে পারে। আমি ডেভিল কিংকে দেখতে পেয়ে কিছুটা ভয় পেয়েছি, কারণ তার হাতে রয়েছে দ্য ব্ল্যাক সোর্ড, যেটা আগের দুনিয়ার অল ব্ল্যাক নেক্রোসোর্ডের সামান্য ব্লেড দিয়ে তৈরি। যদিও সেটার মাঝে ব্ল্যাক ড্রাগনেরও ক্ষমতা আছে, তবে আমার চিন্তা নেক্রোসোর্ডের জন্য হচ্ছে, যেটা যে কোনো জিনিসকে অন্ধকারে পাঠিয়ে দিতে পারে। অবশ্য আমি এখানে শিওর না এটাকে পুরোপুরি ডেভিল কিং নিয়ন্ত্রণ করতে পারবে কিনা, তবে আগের দুনিয়ায় নেক্রোসোর্ডকে কেউ নিজ ইচ্ছায় নিয়ন্ত্রণ করতে পারতো না, বরং সেই নেক্রোসোর্ড ওই ব্যবহারকারীকে নিয়ন্ত্রণ করত। তবে যেহেতু নেক্রোসোর্ডের সামান্য ছোট্ট একটা ব্লেডের তৈরি, এটা তাই মনে হয় না সেই সমস্যা হবে। যাই হোক, ডেভিল কিং আমার সাথে কথা বলতে লাগলো। তাহলে জ্যাক দ্য গ্রেট এখন তার ফর্মগুলো নিয়ন্ত্রণ করতে পারে। আমার ফর্মগুলো সম্পর্কে আপনি জানেন কিভাবে? আমি জানি কিভাবে, সেটা বড় কথা না। বড় কথা হলো আমার রাজ্য, আমার প্যালেন্স কি করেছেন। এই একটু ঘুরতে এসেছিলাম, তবে আসার পরে কিছু ইন্টারেস্টিং জিনিস দেখে ফেললাম। ও, আমি চাচ্ছিলাম আপনার সাথে দেখা করতে, কিন্তু দেখুন ভাগ্য কত সহায় আমার। আপনি নিজেই চলে আসছেন আমার কাছে। হ্যাঁ, সেটা ঠিক। আমার নতুন আন্ডারওয়ার্ল্ড দেখার অনেক ইচ্ছা ছিল। হ্যাঁ, প্রথমে আমার গড হ্যান্ডের ক্ষমতা আমার করে নেব, তারপর আন্ডারওয়ার্ল্ডের প্যালেন্সের ওপর আপনাকে ঝুলিয়ে রাখবো। তখন মন মতো দেখতে পারবেন এই জায়গাকে। আপনার চিন্তাভাবনা অনেক দূর পর্যন্ত। যাই হোক, আমার একটা প্রশ্ন আছে। আমি ডেভিল কিংয়ের একদম সামনে টেলিপোর্ট হয়ে গেলাম এবং একটা ঘুষি দিলাম ডেভিল কিং এর বুকে। যে ঘুষিটা খাওয়ার পর সে কয়েকটা দেওয়াল ভেঙে অনেক দূরে গিয়ে পড়লো, তবে উঠে সে আবার আমার দিকে হেঁটে আসতে শুরু করলো। বলতে হবে ঘুষিতে অনেক জোর ছিল, তবে এরকম ঘুষিতে আমার কিছুই হবে না। তো কি প্রশ্ন করতে চেয়েছিলেন করুন। আমি আবার কাউকে হত্যা করার আগে তার মনের সব প্রশ্নের উত্তর দিয়ে দেই। আপনি নিশ্চয়ই আগের দুনিয়া সম্পর্কে জানেন, তাই না? তাছাড়া নিশ্চয়ই আমার সত্তাগুলো সম্পর্কেও আপনার ধারণা আছে। হ্যাঁ, আমার ডেভিল সত্তার ছোট্ট একটা অংশ, যে কিনা আলাদা একটা ফর্মে আছে। সে আমাকে বলেছিল এই দুনিয়ায় যে ডেভিল কিং, তার কাছে আমার পুরো ডেভিল সত্তাটা আছে। তবে আমার মনে হচ্ছে না আপনার ভিতরে আমার ডেভিল সত্তা, বরং আপনি নিজে আমার ডেভিল সত্তা। বলতে হবে এই দুনিয়াতে আসার পর থেকে অনেক বুদ্ধিমান হয়ে গেছো। ডেভিল কিং আর কিছু না বললে আমার মুখের উপরে একটা ঘুষি মারতে গেল, তবে আমার স্পিড বেশি হওয়ায় আমি এক ঘুষিতে ডেভিল কিংকে আবারও দূরে পাঠিয়ে দিলাম। এবার আগের থেকেও বেশি জোরে ঘুষি দিয়েছি, যেটার কারণে ডেভিল কিং পুরো প্যালেসের বাইরে গিয়ে পড়লো। তবে এবার সাথে সাথে আমার সামনে টেলিপোর্ট হয়ে আসলো এবং আমার পেটে একটা ঘুষি দিল, যেটা অনেক মারাত্মক ছিল। আমি আমার জায়গা থেকে সরিনি, তবে আমার মুখ দিয়ে একটা ঘুষিতে রক্ত বের হওয়া শুরু করলো। আমি যেহেতু অ্যাঞ্জেল ফর্মে ছিলাম, তাই আঘাতটা সাথে সাথে হিল হয়ে গেল। আমি এখনও আমার পুরো ক্ষমতা ব্যবহার করিনি। ডেভিল কিংকে যতটা শক্তিশালী ভেবেছিলাম ততটা শক্তিশালী সে না, তার কারণও আমি বুঝতে পেরেছি। আমি এবার আমার আলট্রা স্পিডে ডেভিল কিংকে ঘুষি এবং লাথি মারতে শুরু করলাম, যেটার একটার আঘাত খেলে পুরো একটা পর্বত গায়েব হয়ে যাবে। আমার ঘুষি এবং লাথিগুলো আমি ডেভিল কিংয়ের প্রতিটা অস্থিতে মেরেছি, যার ফলে সে ফ্লোরে পড়ে গেল। তার সবগুলো পেশি কাজ করা বন্ধ করে দিয়েছে, তবে আমি জানি সেগুলো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, আর এজন্য আমার সময় নষ্ট করা যাবে না। আমি ভাবলাম এই সুযোগে পুরো ডেভিল কিংকেই শেষ করে ফেলি, কারণ আমার অবস্থা এখন অনেকটা খারাপ। ডেভিল কিং আমার আঘাতের ফলে নড়তেও পারছে না, যেটা আমার জন্য অনেক ভালো সুযোগ তাকে শেষ করে আমার ডেভিল সত্তাকে আমার শৈলে নেওয়ায়। তবে যদিও আমার অ্যাঞ্জেল ফর্মের ক্ষমতা ডেভিল কিংয়ের থেকে অনেক বেশি, তারপর আমি বুঝতে পারছি না এত সহজে হারার কথা নয় ডেভিল কিংয়ের। সে এখনও আমার বিরুদ্ধে ব্ল্যাক সোর্ড ব্যবহার করেনি, সেটা করলে হয়তো অনেকটা আলাদা রেজাল্ট হতো। আমি ডেভিল কিংকে শেষ করার জন্য তার বুকের মধ্যে হাত ঢুকিয়ে তার হৃৎপিণ্ড বের করলাম। এটা খেলেই নাকি ডেভিল সত্তার ক্ষমতা আমার মাঝে চলে আসবে। যদিও আমি চাচ্ছিলাম না ডেভিল পাওয়ারটা, তবে সেটা আমার দরকার। একবার ডেভিল পাওয়ারটা আমার মাঝে চলে আসলে তখন এই দুনিয়াতে আমার ওই
রাত চলবে। আমি ডেভিল কিংয়ের হৃৎপিণ্ড বের করলাম, যেটা একদম কালো রক্তে ভরপুর। এটা দেখার পরই বমি করতে মন যাচ্ছে আমার। কিছুক্ষণ তাকিয়েছিলাম আমি সেটার দিকে, আর ভাবতে লাগলাম, একটা ডেভিল কিংকে হত্যা করা কি এতই সহজ? তখনই আমার হাতের হৃৎপিণ্ড আবারও ডেভিল কিংয়ের বুকের মধ্যে চলে গেল, এবং আমি অনুভব করতে পারলাম আমার শরীরে ম্যাজিক পাওয়ার আস্তে আস্তে সব হারিয়ে যাচ্ছে। ডেভিল কিংয়ের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম সে মুচকি মুচকি হাসছে। এত সহজভাবে ডেভিল কিংকে হারানো যায় না। আমি জানতাম দ্য ব্ল্যাক সোর্ড। ডেভিল কিংয়ের পুরোপুরি ডান হাতে দ্য ব্ল্যাক সোর্ড অ্যাবজর্ব হয়ে গেছে, যেটা আমার শরীরকে অসম্ভব আকারে ক্ষমতা দান করেছে। আর তার শরীরের সাথে আমার স্পর্শ হওয়ার ফলে আমার ম্যাজিক পাওয়ার সে অ্যাবজর্ব করে নিচ্ছে, যেটা তাকে আরও শক্তিশালী করে দিয়েছে। তুমি ঠিকই ধারণা করেছো জ্যাক, আমি তোমার শরীরে থাকা সেই ডেভিল সত্তা। তবে একটা জিনিস ভুল ভেবেছো, আমি তোমার ডেভিল সত্তা নই, বরং তোমার আগে যে ডেভিল কিং ছিল শাটান ক্রাশ, আমি তার ডেভিল সত্তা। এক হিসাবে বলতে পারো আমি নিজেই শাটান ক্রাশ। আমি এরকম জিনিসই ভেবেছিলাম। শাটান ক্রস মারা যাওয়ার আগে একটা স্পেল ব্যবহার করেছিল। কেউ জানে না সেটা কিসের স্পেল ছিল। কেউ ধারণা করে সেটা নতুন ডেভিল কিং নির্বাচনে, আবার কেউ ধারণা করে সেটা দুনিয়া ধ্বংসের। তবে সেটা আসলে একটা মেমোরি রেন কানেকশন স্পেল ছিল, যেটার দ্বারা একজন আরেকজনের শরীরের সত্তার রূপে বাস করে। আমাকে যখন আমার নিজের কন্যা সহ সকল মনস্টার মিলে ধোঁকা দিল, তখন আমি এই সিম্বল ব্যবহার করি, যেটার ফলে পুরো আন্ডারওয়ার্ল্ড তৈরি করার পরে সেটার মধ্যে আমার মেমোরি বা স্মৃতি রয়ে যায়। এবং যখন তুমি ডেভিল কিং হলে আন্ডারওয়ার্ল্ডে এসে, তখন তোমার শরীরের মধ্যে যে ডেভিল সত্তা ছিল সেটার জায়গা আমি নিয়ে নেই। অবশ্য আমার প্ল্যান ছিল তোমার শরীরকে আমার নিজের করে নেওয়া, তবে তোমার শরীরের মাঝে এই এঞ্জেল সত্তা সেটা হতে দেয়নি। তার জন্য আমাকে প্ল্যান 2 ব্যবহার করতে হয়েছে। এখন সবকিছু আমার মাথায় ক্লিয়ার। আপনি আমার শরীর নিয়ন্ত্রণ করতে পারবেন না, এটা ভালো করে জানতেন। এজন্য আপনি আমার বোনকে ব্যবহার করেছেন, যার দ্বারা আপনি এই নতুন দুনিয়া তৈরি করেছেন এবং এখানে নিজের শরীরকে মুক্ত করেছেন। এটা লেগেসি তৈরি অনেক পূর্বে 2 জন সন্তান জন্ম নেবে, যার সাথে ডেভিল এবং এঞ্জেলসি দুটো রক্ত বহন করবে তাদের শরীরে। একজন হবে কন্যা এবং একজন হবে পুত্র, দুজনে মিলে দুনিয়াকে পাল্টে দেবে। তখন তৈরি হবে নতুন একটা দুনিয়া। প্রথমে আমি এই লেগেসি বুঝতে পারিনি, তবে আমার মৃত্যুর পর আমি অনেক ডেভিলের শরীরে গিয়ে এটা নিয়ে রিসার্চ করেছি এবং শেষমেশে আমি পেয়ে যাই এর অর্থ, যেটা হলো দুনিয়াকে ধ্বংস করে আবার তৈরি করার। এবং সেই পত্র এবং কন্যা হলাম আমরা 2 ভাই বোন। হ্যাঁ, আমার দুটো প্ল্যান ছিল। আমি একটা ডেভিলের শরীরে একদিনের বেশি থাকতে পারতাম না, কারণ তাদের শরীরে আমার জন্য পারফেক্ট ছিল না। আমার অতি শীঘ্রই একটা ডেভিল কিং দরকার ছিল, যার শরীরে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো। কিন্তু কোনো ডেভিল কিংই 1000 বছরের মধ্যে জন্ম নিল না। তখন হঠাৎ আমি মনস্টার ওয়ার্ল্ডের অনুভব করলাম দুটো শক্তিশালী ম্যাজিক পাওয়ার, যেটার মাধ্যমে বুঝতে পারলাম লেগেসি 2 বাচ্চা জন্ম নিয়েছে। আমি প্রথমে ধারণা করে নিই ডেভিল কিং সেই পুত্রটা হবে। তারপরেও আমি আমার কিছুটা ক্ষমতা আন্ডারওয়ার্ল্ডের থেকে মনস্টার ওয়ার্ল্ডে তখন তোমার সৎ মায়ের কাছে পাঠাই, যার ফলে তোমার মাঝে লেভি জন্ম নেয় এবং সে তোমার বাবাকে কন্ট্রোল করে ফেলে। এবং আমার ক্ষমতার ফলে পুরো রাজ্য বুঝি তখন ডেভিল কিং এর ভয় দেখা যায়। আর যেহেতু তুমি ডেভিল কিং হবে, তাই তোমাকে হত্যার ব্যবস্থা নেই তোমার বাবা, যেটা অনেক মজার ছিল দেখতে। এরপর আরো কত কিছু হয়ে গেল। তোমার আম্মা মারা গেল ঠিক তোমার বাবার হাতেই। তোমাকে সুরক্ষা করতে গিয়ে সে নিজের জীবন দিয়ে দিল। তখন আমি আন্ডারওয়ার্ল্ডে বন্দি ছিলাম, না হলে তোমার শরীরকে আমি নিজের করে নিতে পারতাম। কিন্তু তার আগেই তোমাকে তোমার আম্মা মারা যাওয়ার আগে পৃথিবীতে পাঠিয়ে দেয়, যেখানে আমি তোমার খোঁজ করতে পারিনি। তবে একটা জিনিস খুব ইন্টারেস্টিং ছিল, তোমার বোন যখন কিছুটা বড় হয় তখন একদিন আন্ডারওয়ার্ল্ডের গেট খুলে দেয়। আমি নিজেও অবাক হয়েছিলাম, রাজা ছাড়া কেউ কোনোদিন আন্ডারওয়ার্ল্ডের গেট খুলতে পারে না, কিন্তু সে আলাদা ছিল। ঠিক তখনই আমার সাথে যোগাযোগ হয় তোমার বোনের সাথে। তোমার বোনের একটা ইচ্ছা ছিল, সেটা হলো একটা সুন্দর জায়গা, সে এবং তার ভাই একসাথে যেন থাকতে পারে। তখন তাকে আমি আশা দিলাম তার ইচ্ছা আমি পূরণ করব। আর আমি তার শরীরে তখন আমার নিজের কন্ট্রোল করে নিলাম। তার শরীরও এঞ্জেল সত্তা ছিল একটা, যেটার কারণে সপ্তাহে একবারই আমি তার শরীরকে ব্যবহার করতে পারতাম।
যেটা আমার জন্য অনেক ছিল। আমি কারোর শরীরে না ঢুকে ছাড়াই কিছু করতে পারতাম না। যদিও তোমার বোনের শরীরে ঢুকতে আমি সেটা নিয়ন্ত্রণ করতে পারতাম না পুরোপুরি, বরং তার চেতনা এত শক্তিশালী ছিল যে সেটা নিয়ন্ত্রণ করা আমার পক্ষে সম্ভব ছিল না। এজন্য আমি তার সাহায্য নিতে শুরু করলাম। সে সকল প্রকার তথ্য জোগাড় করতে শুরু করলো আমার আদেশ মতো। আমি তাকে যা বলতাম সেটাই করতে শুরু করে, এবং শেষমেশে আমাদের এই নতুন দুনিয়া তার সাথে থেকে আমি তাকে নিজের করে নিয়েছি। এজন্য আমি সারা জীবনের জন্য তাকে এখন নিজের করতে চাই। এই রিচুয়াল এর পরে আমি এবং জেসি সারা জীবনের জন্য এক হয়ে যাব। ডেভিল কিং এর কথাগুলো শুধু বকবক মনে হলো আমার কাছে। যদিও একটা জিনিস বুঝতে পেরেছি, এই সব কয়টা বছর আমার বোনটাকে অনেক দুঃখে ছিল, এমন দুঃখ যেটা সে তার ভাইকে পাওয়ার পরও বলতে পারেনি। আমি চাই না আমার বোনকে আরও কোনো দুঃখ দিতে, তাই ডেভিল কিং সাটান ক্রসের দিন শেষ করতে হবে। তোমার বোনকে যে এই নতুন দুনিয়া তৈরি করেছে, যেখানে আমাকে অন্য কারোর শরীরে ঢোকার প্রয়োজন হয় না, বরং আমার সত্তা এই দুনিয়াতে নতুন জীবন পেয়েছে। এখন আমার নিজেই শরীর রয়েছে, তবে এটাই এখনো অসম্পূর্ণ নয়। আমি তোমার বোনকে বিবাহ করব, যার থেকে আমাদের বাচ্চা হবে, আর সেই বাচ্চার শরীরে আমি প্রবেশ করে তার শরীরকে নিজের করে নেব, যেমনটা তুমি এই দুনিয়ার একটা শরীর নিজের করেছো। সব আশা সব সময় সম্পূর্ণ হয় না। আমি এতক্ষণ অ্যাঞ্জেল ফর্মে ছিলাম, কিন্তু ডেভিল কিং এর কথা তাহলে তালে তালে আমি মানুষের ফর্মে চলে এসেছি। সে কথায় এত বিজি ছিল সেটা খেয়ালই করেনি। এই সুযোগে আমি গড হ্যান্ডের আরেকটা ক্ষমতা আবিষ্কার করেছি, যেটা হলো স্পেল কানেকশন। অনেক ভয়ানক একটা ক্ষমতা, যেটা দিয়ে যে কোনো স্পেল কিংবা ম্যাজিক পাওয়ার ক্যান্সেল করে দেওয়া যায়। আর আমার পেছনে থেকে একটা গড হ্যান্ডের হাত বের করে আমি সেটা দিয়ে ডেভিল কিংয়ের ব্লাড রিচুয়ালের স্পেল ক্যান্সেল করে দিলাম, যেটার ফলে বাকি মেয়েদের এনার্জি আর জেসির মধ্যে যাচ্ছে না। ডেভিল কিং এটা খেয়াল করেনি, তবে আমি জানি সে আমার উপরে হামলা করবে এখন। তার একমাত্র চিন্তা আমাকে অ্যাবজর্ব করা। আমাকে যদি সে অ্যাবজর্ব করতে পারে তাহলে গড হ্যান্ডের ক্ষমতা তার হয়ে যাবে, আর মানুষের ফর্মে সেটা অনেক ভয়ানক আমার জন্য। ডেভিল কিং এর ব্ল্যাক সোর্ড তার ডান হাতে অ্যাবজর্ব হয়ে আছে, যার ফলে তার ডান হাতের স্পর্শ আমার শরীরে লাগলে আমি উধাও হয়ে যাব। আমার অ্যাঞ্জেল ফর্ম শক্তিশালী হওয়ার ফলে শুধু আমার ম্যাজিক পাওয়ার হারিয়েছে, তবে মানুষের ফর্মে স্পেল লাগলে আমার পুরো শরীর ব্ল্যাক সোর্ডের মাঝে অ্যাবজর্ব হয়ে যাবে, যেটা অনেক মারাত্মক। তাই সময় নষ্ট করা যাবে না এখন আর। আমার যেটা দরকার ছিল সেটা আমি পেয়ে গেছি, বাকিটুকু হলো এখন এখান থেকে বের হওয়া। ডেভিল কিং এর ডান হাতে এতক্ষণ তলোয়ারটা অ্যাবজর্ব হয়ে থাকলেও এখন সেটা তার হাতে চলে এসেছে, যেটা দিয়ে সে স্লাইস করতে যাবে আমাকে। গড হ্যান্ডের স্পেল কালেকশন ক্যান্সেলেশন ক্ষমতার সাথে আমি আরেকটা ক্ষমতা পেয়েছি, যেটা হলো ফরসাইট। এই ক্ষমতা একদম আমার আগের দুনিয়ার আম্মার মতোই, তবে এটা দ্বারা আমি 30 সেকেন্ড ভবিষ্যতে দেখতে পাই, আর আমার আম্মা অনেক বছর ভবিষ্যতেও দেখতে পারতেন। তবে 30 সেকেন্ড অনেক বেশি সময়, যার দ্বারা আমি ডেভিল কিং এর পরবর্তী পদক্ষেপ দেখতে পেলাম। সে সোজা আমার বুক বরাবর দুটো স্লাইস দিবে। স্লাইসটা এত তাড়াতাড়ি হবে যে আমি বুঝতে পারবো না, আমার বুকে দুটো আঘাত লাগবে, পরে আমি আস্তে আস্তে তলোয়ারের মাঝে ঢুকে যাব। ব্যাপারটা অনেক বাজে দিকে যাচ্ছে, তবে এভাবে অবাধ্য থাকলে হবে না। এতক্ষণে আমার গড হ্যান্ড সবার গলার চেইন ক্যান্সেল করে দিয়েছে। দুনিয়াতে এমন কোনো স্পেল নেই যেটা এখন আমার গড হ্যান্ড ক্যান্সেল করতে পারবে না। তবে সমস্যা হলো আমাকে গড হ্যান্ডগুলো দিয়ে স্পর্শ করতে হবে সেটালে ক্যান্সেল করার জন্য। আমি এবার সাথে সাথে আমার সকল গড হ্যান্ড পিছন থেকে বের করলাম এবং সবগুলো মেয়ের শরীরে স্পর্শ করলাম সেটা দিয়ে। ডেভিল কিং এর স্লাইস অনেকটা মারাত্মক হবে, যেটার একটাই আমার গলা কেটে দিতে পারে। ফরসাইট ক্ষমতা শুধু আমাকে একরকম ভবিষ্যতে 30 সেকেন্ড সামনে দেখাচ্ছে না, বরং আমি কোনো পদক্ষেপ নিলে কেমন ভবিষ্যৎ হবে সেটাও দেখাচ্ছে। অবশ্যই এটা একটা চিটিং ক্ষমতা, এটা কারো কাছে না থাকাই ভালো, তবে যেহেতু আমার কাছে আছে তাই এটাকে ব্যবহার করাই ভালো। আমি দাঁড়িয়ে থাকলাম না, আমার হাতে এক্সোভিলিয়া নিয়ে নিলাম এবং আমার সামনে একটা পোর্টাল তৈরি করলাম। সেই পোর্টাল গিয়ে বের হয়েছে ঠিক ডেভিল কিং এর পাশ দিয়ে।
ডেভিল কিং এর দুটো স্লাইস আমার দিকেই আসছিল, তবে সেটা পোর্টাল দিয়ে ঢুকে আবার তার পাশ দিয়েই বের হয়ে গেল। সে এটা তাড়াতাড়ি লক্ষ্য করলো এবং দূরে সরে গেল। তাহলে তোমার কাছে এখনো এক্সক্রিয়া আছে, একমাত্র তলোয়ার যেটা ডেভিলদের বিরুদ্ধে সবচেয়ে বেশি কাজ করে। হ্যাঁ, তবে এটাকে আরও আপডেট করেছি। ডেভিল কিং স্লাইসটা একটু সরে নিজের তলোয়ারে অ্যাবজর্ব করে নিল। আমি এই সুযোগে সবগুলো মেয়েকে ধরে ফেললাম আমার গর্ডেন দিয়ে। যেহেতু আমি রিচুয়াল স্পেল ক্যান্সেল করেছি, তাই এখন কোনো সমস্যা হবে না। আমি একটা পোর্টাল তৈরি করলাম আমার সামনে এবং সাথে সাথে আমার জেট ক্ষমতা ব্যবহার করলাম। অনেকদিন হলো এটা ব্যবহার করা হয় না, তাই পুরো স্পিডে আমি পোর্টালে এগিয়ে গেলাম। আমি আর দেরি না করে সোজা পোর্টালের মধ্যে ঢুকে গেলাম। সাথে সাথে সবগুলো মেয়েগুলো চলে আসলো। ডেভিল কিং হয়তো এটা আশা করেনি আমার থেকে। যাই হোক, আমি আপাতত খুশি যে জেসিকে নিয়ে আসতে পেরেছি। এক সপ্তাহ সময় হলো আমি আন্ডারওয়ার্ল্ড থেকে এসেছি। ভাগ্য ভালো ছিল, সেদিন বেশি কিছু হয়নি। এমনও হতে পারতো আমি এখন ডেভিল কিং এর তলোয়ারের মাঝে থাকতাম। আমার অ্যাঞ্জেল ফর্মে থাকা অবস্থায় তার তলোয়ার আমার শরীরে প্রায় অনেকটা ম্যাজিক পাওয়ার শেষ করে দিয়েছে। যেখানে হাজার হাজার সেনা বানিয়েও আমার ম্যাজিক পাওয়ার শেষ হয় না অ্যাঞ্জেল ফর্মে। পুরো একদিন সময় লেগেছিল আমার পুরো ম্যাজিক পাওয়ার সংগ্রহ করতে। আন্ডারওয়ার্ল্ড থেকে জেসি এবং বাকিদের গলার চেইন ক্যান্সেল করে আনলেও তারা স্লিপ স্পেলের মধ্যে ছিল, যেটা ক্যান্সেল করার পরও এখনও তারা ঘুমিয়ে আছে। হয়তো ব্লাড রিচুয়াল শেষ না হওয়ায় সাইড ইফেক্ট এটা, কিন্তু কে জানে। আমি একটা নতুন প্রতিষ্ঠানের কথা ভাবছিলাম। যদিও আমাদের শহরে কোনো অন্যায় হয় না, তারপরও আমি একটা প্রতিষ্ঠান করতে চাচ্ছি, আগের দুনিয়ার পুলিশ সেন্টারের মতো। বিষয়টা নিয়ে ভাবছিলাম, তখনই খবর পেলাম জেসি এবং বাকি মেয়েগুলো ঘুম থেকে ফিরেছে। তাদের খেয়াল রাখছে আমাদের কুইন নিজেই। অবশ্য তাদেরকে প্যালেসে এনে রাখার পর প্রথমে কুইন অনেক রেগে গিয়েছিল। হয়তো বা ভেবেছিল আমি মনোরঞ্জনের জন্য তাদেরকে এনেছি, কিন্তু জেসিকে আমার বোনের পরিচয় দেওয়ার পর থেকে কুইন নিজ থেকে জেসির সেবা করেছিল বেশি করে। আমি বিষয়টা জানি না কেন। অবশ্য আমার পরিবারের সাথে থর বাদে এখনও কেউই পরিচিত হয়নি, তাই হয়তো আমার বোনের পরিচয় দেওয়ায় কুইন তার যত্ন নিচ্ছে। আমিও কাজ ফেলে টেলিপোর্ট হয়ে প্যালেসের মধ্যে চলে আসলাম। এখনও আমার অ্যাঞ্জেল ফর্মে আছি আমি, তাই টেলিপোর্ট স্পেলই ব্যবহার করলাম। 1 সেকেন্ডে আমি যেখানে জেসি সেখানে চলে আসলাম। জায়গাটা খাওয়ার টেবিল, আমি আশা করিনি এখানে থাকবেও। রানী তার চেয়ারে বসে আছে চুপচাপ, আর জেসি বসে খাচ্ছে তার ওই পাশে। আমি বাকি মেয়েদের হয়তো অন্য জায়গায় রাখা হয়েছে। অবশ্য আমি ওদের আনার পর থেকেই প্যালেসেই মেয়েদের দেখতে বলে বের হয়েছি, আর ওদের দেখতে আসেনি। জেসি বসে বসে বিশাল বড় মাংসের পিসের উপরে কামড় দিচ্ছিল। ওর খাওয়াটা অনেকটা 1 মাস না খাওয়া অভাগীর মতো লাগছিল আমার কাছে, তাই না হেসে পারলাম না। আমার হাসা দেখতে পেয়ে জেসির সাথে সাথে রেগে উঠলো এবং ওর হাতে খাওয়া মাংসের একটা হাড় আমার গলায় ধরলো। প্রথমে বুঝতে পারিনি আমি ওর পাশে ছিলাম, হয়তো অ্যাঞ্জেল ফর্মে আছি বলে। আমাকে দেখতে পেয়ে ছেড়ে দিল এবং আবারও খেতে শুরু করলো। তাহলে তুই আমাকে ছাড়িয়ে নিয়ে এসেছিস ডেভিল কিং এর থেকে? হ্যাঁ, ভাবলাম আমার সেনা তাতে অনেক বড় হবে। কাজটা মনে হয় না ঠিক করছিস। আমি জানি তোর আমার জন্য চিন্তা হচ্ছিল, এই জন্য আমাকে নিয়ে এসেছিস। কিন্তু শুধু আমাকে নয়, তুই ডেভিল কিং এর শক্তিশালী সেনার সব 19 জেনারেলকেও সাথে করে নিয়ে এসেছিস, যাদের গোলাম করে রেখেছিল ডেভিল কিং। কি ওই সবগুলো মেয়ে ডেভিল কিং এর জেনারেল? হ্যাঁ, এটার জন্যই আমার মনে হয় ডেভিল কিং শীঘ্রই এই রাজ্যের সাথে যুদ্ধ আসবে। সে হয়তো দেরি করছে কারণ নতুন জেনারেল খোঁজে আছে নিশ্চয়ই। এখন তোর এনার কি খবর রে? জেসি, আমরা এখন কুইনের সামনে আছি, একটু ফর্মালিটি দিয়ে কথা বললে ভালো হয়। আর তাছাড়া আমি একজন মিনিস্টার। তুমি কি রানী এলিনার কথা বলছো? সে আমার মেজো বোন। আমি কুইন এলিনার ছোট বোন এলিহা। তুই তো দেখছিস বাজি মেরে দিয়েছিস, একসাথে 2 বোন। রানী মনে মনে রাখতেছে সেটা আমি বুঝতে পারছি, কারণ তার সামনে এলিনার কথা বলছে এজন্য। এলিনা তো সবার সামনে বলে বেড়ায় আমাকে সে ভালোবাসে, বিশেষ করে
এজন্য রানী রাগ করে। আমি জানি কুইন এলিহার মনের মধ্যেও আমার জন্য জায়গা আছে, তাই কাউকেই আমি কষ্ট দিতে চাই না। আমি আমার অ্যাঞ্জেল ফর্মে আছি, কিন্তু জেসি পাশে থাকায় আমি কুইনের সাথে কথা বলতে পারছি না, কারণ ও যত খাচ্ছে ওর শরীর দিয়ে তত মারাত্মক ধরনের ম্যাজিক পাওয়ার বের হচ্ছে, যেটা আমাকে ভয় পাওয়াচ্ছে। তো কুইন বলল আমাকে তোর রাজ্যের বিশপ বানাতে চাস? আমি আপত্তি করব না, তবে আমার রুলস থাকবে কিছু। হ্যাঁ বলো তুমি, আমি সবগুলো মেনে নিব। প্রথমত, আমি কোনো কাজে করতে পারবো না, কারণ হ্যারিকে নিয়ে আমি ফিউচার প্ল্যানিং করব। এইবার কোনো সাগর বীজকে ঢুকতে দেওয়া যাবে না আমাদের মাঝে। আর দ্বিতীয়ত, এরকম খাবার প্রতিদিন লাগবে আমার। হ্যাঁ বুঝতে পারছি, এরকম পুরো বিশাল এক টেবিল খাবার কোনো পেয়ে খায় সেটা আজকে জানলাম। আমার শর্তে রাজি আছোস কিনা বলেন মিনিস্টার স্যার? হ্যাঁ, আমিও আমার কিংডম ক্রিয়েশন স্পেল ব্যবহার করলাম, যেটা দিয়ে বিশপ বানিয়ে দিলাম আমি জেসিকে। কেন জানি না, তবে ওকে বিশপ বানানোর পর আমার মাথা হালকা ঘুরান দিল। আমি বুঝতে পারলাম না কিসের জন্য। হয়তো ডেভিল কিং এর সাথে লড়ার সময় আমার ম্যাজিক পাওয়ার হারিয়েছিল, অনেকটা সেজন্য। না হলে হয়তো সবচেয়ে বেশি ম্যাজিক পাওয়ার লেগেছে জেসিকে বিশপ বানানোর জন্য। নে, দুজন প্রেম কর। এখন আমি যাই হ্যারির কাছে। জেসি উঠে চলে গেল, আর আমি আমার কুইন এক রুমে আলাদা। কুইন লজ্জায় লাল হয়ে গেল আমার দিকে তাকিয়ে। যেহেতু আমি অ্যাঞ্জেল ফর্মে আছি, তাই কুইন আমার সাথে একা থাকলে অনেক ভয় পায়। ভয় বলতে লজ্জাজনক ভয় পায়, এজন্য একা থাকলে তার সাথে বেশি কথা হয় না আমার। কিন্তু আজকে মনে হচ্ছে কুইন ওই কিছু কথা বলতে চাচ্ছে। আমি বুঝতে পারলাম কুইন আমার বোনের মাঝে জেসির সাথে ভালো সম্পর্কের কথা জানতে চাচ্ছে। তারপর যাতে আমি এলিনাকে রেখে তাকে বিয়ে করি। অবশ্য বিয়ের চিন্তা কাউকেই করার ইচ্ছা আমার আপাতত নেই, পরে দেখা যাবে সেটা। আমি বুঝতে পারলাম জেসিকে বিশপ বানানোর ফলে আমার অনেক ম্যাজিক পাওয়ার শেষ হয়েছে, যেটা আগে কখনো হয়নি। বাকি বিশপরা আমার অ্যাঞ্জেল পাওয়ারে 15 ভাগ পেয়েছে, তবে আমার কেন জানি মনে হচ্ছে আমার অ্যাঞ্জেল পাওয়ারের অর্ধেক জেসি পেয়েছে। হয়তো আমার মনের ভুল হবে। তারপরও জেসিকে বিশপ বানানোর পর থেকে ওর মাঝে আমি অ্যাঞ্জেল এবং ডেভিল দুই ধরনের ম্যাজিক পাওয়ার অনুভব করতে পারছি। বিষয়টা ভালোভাবে একটু দেখতে হবে। যেহেতু অ্যাঞ্জেল ফর্মে অনেকটা দুর্বল লাগছে আমার, তাই আমি মানুষ ফর্মে চলে আসলাম। মানুষের ফর্মে এখন বেশিক্ষণ আমার থাকা হয় না, আমার উঠতে সুবিধা হয় অ্যাঞ্জেল ফর্মে, তাই সবসময় অ্যাঞ্জেল ফর্মে থাকি। আমাকে আমার ম্যাজিক পাওয়ার আবার সংগ্রহ করতে হবে বিশ্রাম নিয়ে। আবারও একদিন বিশ্রাম নিতে হলো আমাকে, কারণ জেসিকে বিশপ বানানোর ফলে আমার অনেকটা ম্যাজিক পাওয়ার শেষ হয়ে গেছে। মূলত স্পেলটা অনেক ম্যাজিক পাওয়ার শেষ করেছে ওকে বিশপ বানাতে, কিংবা অন্য কিছু হতে পারে। আমি জেসির সাথে মেয়েগুলোকে নিয়ে আসার সময় জানতাম না তারা ডেভিল কিং এর জেনারেল ছিল। তারা ঘুমের মধ্যে ছিল বলে আমি তাদের ম্যাজিক পাওয়ার অনুভব করতে পারিনি। তবে আজ যখন অ্যাঞ্জেল ফর্মে এসেছি, তখনই ম্যাজিক পাওয়ার অনুভব করেছি। তারা যেহেতু ডেভিল কিং এর জেনারেল একজন, তাই শক্তিশালী তো হবেই। ডেভিল কিং হয়তো চাচ্ছিল তার সকল জেনারেলের ক্ষমতা জেসির মধ্যে দিয়ে জেসিকে শক্তিশালী একজন ডেভিল বানাতে এবং তাকে বিয়ে করবে, কিন্তু আমার জন্য তার সেই ইচ্ছাটা হলো না। আমি বাকি মেয়েদের নাইট বানিয়ে দিলাম। তারা সবাই ডেভিল কিংয়ের থেকে তাদেরকে রক্ষা করার জন্য আমাকে কৃতজ্ঞতা জানিয়েছে এবং আমাদের কুইনের আদেশ মানতে রাজি হয়েছে। সব মিলিয়ে আমাদের রাজ্য এখন সেনার দিক দিয়ে অনেক উন্নত, তবে কিছু জিনিস রয়েছে যেগুলো আমাকে আরও উন্নত করতে হবে। তাই আমি আমার বোনের রাজ্য অ্যাডগার্ডে চলে গেলাম, যেখানে আকাশে উড়ছে থর তার মিওনির দিয়ে আমাদের যে শহরে ছিল সেটাকে আকাশে উঠিয়ে দিয়েছে, এবং তার চারপাশ দিয়ে আমার দুই বোন অ্যালেন এবং এলিন তাদের ড্রাগন বানিয়ে তৈরি করেছে চারদিক দিয়ে, যার কারণে সেখানে একবার প্রবেশ করলে অন্য কোনো ম্যাজিক কিংবা ক্ষমতা কাজ করবে না। সেটা এত শক্তিশালী, এর আগে থরের মিওনিরও তার ক্ষমতা হারিয়েছিল। যাই হোক, আমি টেলিপোর্ট হয়ে সোজা অ্যাসগার্ডে প্যালেসে আসলাম। মূলত এখনও কোনো প্যালেস তৈরি হয়নি এখানে, আমাদের আগেই বাসাটাকে দালানের তৈরি করেছে, সেটাকে প্যালেসের রূপ দেওয়া হয়েছে। আমার বোন অ্যালেন হলো এই রাজ্যের রানী। অবশ্য আমার বোন অনেক জ্ঞানী টাইপের, আমার থেকেও বেশি জ্ঞান তার মধ্যে আছে। আমি জানি না, হয়তো আমাদের বংশগত ক্ষমতায় একবার কোনো বই পড়লে সেটা কখনো ভুলবো না। যদিও আমি এদেরকে আমার পরিবার বলে মেনে নিয়েছি, কিন্তু আসলে তো এরা আমার পরিবার নয়, বরং আমি তাদের মৃত ছেলে, যে আমার মতোই দেখতে, তার শরীর কন্ট্রোল করছি।
যদিও এই শরীরটা এখন আমার হয়ে গেছে, কিন্তু একটা প্রশ্ন আমার কাছে আছে, আমি অন্য কারো শরীরে প্রবেশ করতে পারবো? আমি তো ডেভিল কিং এর মতো আলাদা শরীর পাইনি। সে আমার সত্তা হওয়ার পরও এই দুনিয়ায় আলাদা একটা শক্তি পেয়েছে, যে কারোরই না। আমি তো অন্যের শরীরে বাস করছি, যেটা আমার না। তাহলে কি আমি অন্য কারোর শরীরে প্রবেশ করতে পারবো? অবশ্যই এসব চিন্তা পরে বৃদ্ধ হলে করা যাবে। আপাতত আমি যে জন্য এসেছি সেটা করতে থাকি। রানী আমার বোন হলেও তাকে সম্মান দিতে হয়। আমি হাঁটু গেড়ে সম্মান জানালাম, যেহেতু তার রাজ্যে আমি একজন মেহমান। কুইন অফ অ্যাসগার্ড এলেন, আমার সম্মান নেবেন। এত সম্মান জানাতে হবে না, তুমি আমার ভাই, নিজের বাসায় আসছো, তাই স্বাভাবিকভাবেই কথা বলো। আচ্ছা ঠিক আছে, কিন্তু কি করছো তুমি? একজন রানী হয়ে নিজের রান্না করছো? আমি এলেনের রান্না দেখে বললাম। আমার রান্না ছাড়া নাকি থর খেতে পারে না, তাই আমাকেই রান্না করতে হয়। যতই হোক, তার জন্য আমরা আজকে একটা স্বাধীন রাজ্য, ইগড্রোলিয়ার কোনো জুলুম হয় না আমাদের উপর। আর তোমার উপদেশ মতো কাজ করে আমাদের রাজ্য এখন উন্নতির দিকে কেউ বসে নেই, আর সবাই চেষ্টা করছে উন্নত হওয়ার। আর এই সবের জন্য আমি থরকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, তবে আমার রাজ্য চালানোর কোনো ইচ্ছে নেই। মন চাই আম্মা এবং এলিনকে নিয়ে তোমার রাজ্যে চলে যাই, কিন্তু একটা বড় কর্তব্য এখন আমার মাথায়। আমি যেহেতু রানী হয়েছি এই রাজ্যে, তাই আমাকে কষ্ট করতেই হবে এই রাজ্যের জন্য। ভালো কথা। এলিন এর আম্মা কোথায়? আম্মা আগের মতোই গায়েব হয়ে যায়, তবে থর আম্মাকে খুঁজে বের করার চেষ্টা করছে, আর এলিন রাজ্যের সেনাদের ট্রেনিং দিচ্ছে। ও ভালো কথা। আমি এসেছিলাম আম্মাকে আমার সাথে আমাদের রাজ্যে নিয়ে যেতে। কেন? আম্মা তো এখানেই ভালো আছে। আমার সাহায্য আমাদের দরকার, তাই তাকে আমাদের রাজ্যে নিয়ে যেতে চাই। ঠিক আছে আম্মা, আসলে আম্মাকে বইল সে যাবে কিনা। আমি জানি সে কোথায়, তাই এখনই তার কাছে যাচ্ছি আমি। যেহেতু আমার ম্যাজিক পাওয়ার এবং ক্ষমতা কোনোটাই কাজ করবে না এই অ্যাসগার্ডে ড্রাগন ব্যারিয়ারের ফলে, তাই আমি মানুষ ফর্মেই ছিলাম, টেলিপোর্ট হতে পারবো না। তাই আমি সোজাসুজি সেই আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে চলে আসলাম, যেখানে আগেরবার এসেছিলাম। আর আম্মাকে এখানেই পেলাম আমি। আম্মা একটা কেমিক্যাল নিয়ে কাজ করছেন, যেটাই তার মনোযোগ। তবে আমার পায়ের শব্দ শুনে সে পিছনে তাকালো। প্রথমে অবাক হলো, কিন্তু পরে আমাকে জুড়ে ধরলো। আম্মা কেমন আছেন? ভালো বাবা, তুমি তো একদমই আসো না আমাদের কাছে এখন। আমাদের কি ভুলে গেছো? একটা রাজ্য চালাতে হলে অন্য কথা মনে থাকে না আম্মা। আমি এসব করছি এ কথা কাউকে বলো না, সবাই অন্যরকম চিন্তা করবে, কারণ এসব জিনিস বলতে কিছু নেই। কেন? যেসব করেছেন এগুলো তো অনেক সুন্দর জিনিস, যেটা অনেকের কাজে আসবে। এটা লুকানোর কি আছে? বরং আপনাকে এর জন্য সম্মান দেওয়া দরকার। আমি ছোট থেকেই আজব আজব স্বপ্ন দেখতাম আগের জন্ম নিয়ে, যেখানে আমি একটা সায়েন্টিস্ট ছিলাম, নতুন জিনিস আবিষ্কার করতাম। প্রথমে আমি এসব কোনো কিছুতে গুরুত্ব দেইনি, তবে যেদিন আমি তোমার বাবার থেকে একটা বই নিয়ে পড়লাম, সেটা পড়ার পর থেকে আমার মনে হলো আমার কাছে আগের দুনিয়ার স্মৃতি চলে এসেছে। আগের দুনিয়ায় মানে পৃথিবীর? তাহলে তোমারও সেই স্মৃতি মনে আছে? আমি জানতাম আমি একা নই, অনেকেই আছে যারা আগের দুনিয়া সম্পর্কে জানে। আম্মা, আপনি আমার সাথে আমার রাজ্যে চলুন, যেখানে গিয়ে আপনি আপনার সায়েন্টিস্টের কাজ ভালোভাবে শুরু করতে পারবেন।